সাউথ এশিয়ান ইউনিভার্সিটির করিডোর তখনও বেশ শান্ত। বিকেলের মরার রোদে ক্যাম্পাসের গাছগুলো অদ্ভুত এক ছায়া তৈরি করেছে। মেহজাবিন ওর লাইব্রেরির কার্ডটা খুঁজছে। থার্ড ইয়ারের রেজাল্ট ভালো করতে হলে এই সপ্তাহে ক্যানেল ক্রিমিনোলজি নিয়ে বসা খুবই জরুরি। লাইব্রেরি থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ ওর মনে পড়লো ওর পছন্দের স্ক্রিপ্টটা মনে হয় সাইকোলজির ল্যাবে ফেলে এসেছে। ল্যাবটা মেন বিল্ডিং থেকে একটু দূরে একটি নির্জন জায়গায়। সাহসী মেয়ে হিসাবে মেহজাবিনের সুনাম আছে, তাই অন্ধকার ল্যাব নিয়েও খুব একটা মাথা ঘামালো না। ল্যাবের সামনে পৌঁছাতেই দেখলো দরজা একটু ফাঁকা হয়ে আছে। ভিতরে টুংটাং শব্দ হচ্ছে। মেহজাবিন ভাবলো হয়তো কোনো স্টুডেন্ট কাজ করছে। ও আলতো করে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো, কিন্তু ভিতরে যা দেখলো তার জন্য একদম প্রস্তুত ছিল না। অন্ধকার ল্যাবের কোণে একটা লাল আলো জ্বলছে। একজন লম্বা মানুষ, পরনে কালো রেইনকোট, মুখে সাইকোলজিক মাস্ক। লোকটা মেঝের উপর পড়ে থাকা একটা মানুষের উপর ঝুঁকে আছে। লোকটার হাতে একটা কিচকিচ করা স্কেলার্স। মেঝেতে পড়ে থাকা লোকটা শহরের কুখ্যাত ড্রাগ ডিলার কালা জাহাঙ্গীর। তার বুক দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। মেহজাবিন চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে নিল। ও দ্রুত নিজের ফোনের ক্যামেরা অন করতে চাইল, কিন্তু সেই মুহূর্তে ওর পায়ে একটা মেটাল ট্রের সাথে লেগে শব্দ হয় ঝনঝন। মাস্ক পরা লোকটি চিতার মতো ক্ষিপ্রতায় ঘুরে দাঁড়ালো। মেহজাবিন দেখলো লোকটির চোখ বরফ শীতল আর ধারালো। লোকটি করে কথা না বলে সরাসরি মেহজাবিনের দিকে ঝুঁকে পড়ল, কিন্তু মেহজাবিন বক্সিং ট্রেনিং ও নিপুণভাবে লোকটাকে আক্রমণ এড়িয়ে একটা জোরালো পান চালালো। লোকটা কিছুটা অবাক হলো। অন্ধকারে শুরু হলো দুজনের লড়াই। এক পর্যায়ে মেহজাবিন লোকটার কলার চেপে ধরে এবং ধস্তাধস্তি। লোকটার হাতে একটি বিশেষ আংটি মেহজাবিনের হাতের তালু চলে এলো। ঠিক তখনই দূরে সিকিউরিটি গার্ডের টর্চের আলো দেখা গেল। লোকটি মেহজাবিনকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে অন্ধকারের মধ্য জানলা দিয়ে লাফিয়ে পালালো। মেহজাবিন জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওর হাতে শক্ত করে ধরা সেই আংটিটি, সেখানে একটা মানুষের খুলির নকশা খোদাই করা। পরের দিন সকালে ভার্সিটিতে কালকের ঘটনা নিয়ে বেশ শোরগোল। পুলিশ এসেছে, কিন্তু খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। মেহজাবিন তার ক্লাসে বসে আছে, তার মাথা কাজ করছে না। ঠিক তখন ক্লাসে প্রবেশ করলো নতুন জয়েন করা সাইকোলজিক লেকচারের। প্রিন্সিপাল স্যার ঘোষণা করলেন, সবাইকে পরিচয় করিয়ে দিই, ইনি আপনাদের নতুন টিচার, মিস্টার আদ্রিয়ান চৌধুরী। আদের ক্লাসে ঢুকেই সবাই দেখে একবার চোখ বুলিয়ে নিল। তার পরনে দামি স্যুট, চোখে চশমা, মুখে অন্তত ভদ্র ও মার্জিত হাসি। কিন্তু মেহজাবিনের নজর গেল আদিয়ান স্যারের হাতের দিকে। তার ডান হাতের অনামিকায় একটা ব্যান্ডেজ করা, ঠিক যেখানে কাল রাতে মেহজাবিন নখ দিয়ে আঁচড় কেটেছিল। আদিয়ান সোজা মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে এক গভীর রহস্য। মেহজাবিনের পকেটে থাকা সেই সেই খুলিয়াকা আংটিটা যেন তখন আগুনের মতো পড়ছে। সে বুঝতে পারছে শিকারী আর শিকার এখন একই ঘরের ভিতরে। আদিয়ান চৌধুরী ব্ল্যাকবোর্ডে চক দিয়ে বড় বড় অক্ষরে লিখলেন, দি মাইন্ড অব এ প্রেডেক্টর। ক্লাসের মেয়েরা ফিসফিস করছে আদিয়ানের লুক নিয়ে, কিন্তু মেহজাবিনের কানে কোনো শব্দ ঢুকছে না। ওর হাতের তালু ঘামছে। পকেটে থাকা আংটিটি যেন একটা জীবন্ত অগ্নিপিণ্ড। আদিয়ান পায়চারি করতে করতে মেহজাবিনের ডেস্কের ঠিক সামনে এসে দাঁড়ালেন। খুব নিচু স্বরে বললেন, মিস মেহজাবিন, আপনি কি ক্লাসে আছেন, নাকি কাল রাতের কোনো দুঃস্বপ্ন আপনাকে এখনো তাড়া করছে? পুরো ক্লাস নিস্তব্ধ। মেহজাবিন মাথা তুলে তাকালো। আদিনের চোখের মণি দুটো যেন কুচকুচে কালো কয়লার মতো জ্বলছে। মেহজাবিন সামনে নিয়ে বলল, দুঃস্বপ্ন যারা দেখে তারা দুর্বল স্যার। আমি দুঃস্বপ্নকে বাস্তবে মোকাবিলা করতে পছন্দ করি। আদিনের ঠোঁটের করে একটা বাঁকা হাসি ফুটে উঠল। ভেরি ইমপ্রেসিভ। কিন্তু মনে রাখবেন, সব বাস্তব সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেল। আদিয়ান মেহজাবিনকে থামালেন। আমার কফিটা ল্যাব থেকে নিয়ে আসবেন, যেহেতু আপনি ল্যাবের রাস্তা খুব ভালো চেনেন। মেহজাবিন বুঝলেন এটা একটা সরাসরি হুমকি। ওর লেবে গেলে কিন্তু কফি নয়। ও খুঁজতে চাইলো কাল রাতের কোনো ফেলে যাওয়া কলু। লেবে ঢুকেও যখন মেজের দিকে তাকাচ্ছিল, ঠিক তখন পিছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। আদিয়ান ওর ঠিক পিছনে দাঁড়িয়েছে। কাল রাতে আন্টিটা নিয়ে বেশ অন্যায় করেছেন মেহজাবিন। আদিয়ানের কণ্ঠস্বর এখন আর সেই ভদ্র টিচারের মতো নয়।
এটা একজন ঠান্ডা মাথায় ঘাতকের গলা। মেহজাবিন চট করে ঘুরে দাঁড়িয়ে আর বক্সিং স্টাইল নিল। আপনি একজন খুনি। আমি পুলিশকে সব জানাবো। আদিয়ান একদম এগিয়ে এলো। মেহজাবিন একটা পাঞ্চ করতে গেল, কিন্তু আদিয়ান অন্তত ক্ষিপ্রতায় ওর কবজি ধরে মুচড়ে এবং ওকে দেওয়ালের সাথে চেপে ধরল। মেহজাবিন অবাক হয়ে দেখলো আদিয়ানের গায়ে অসুরের মতো শক্তি। পুলিশ। আদিয়ান ওর কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শহরে গত মাসে যে 5টা অপরাধী নিখোঁজ হয়েছে তাদের ফাইলগুলো আমার লকারেই আছে, কিন্তু প্রমাণ কোথায়? ওই আন্টি, ওটা তো আমি গত সপ্তাহেই হারিয়েছি বলে ডায়েরি করে রেখেছি। উল্টো আপনার ফিঙ্গারপ্রিন্ট এখন খুনের জায়গায় পাওয়া যাবে। মেহজাবিন দাঁতে দাঁত চেপে বলল। আপনি সাইকো। হয়তো। আদিয়ান ওকে ছেড়ে দিয়ে টাইটা ঠিক করলো। তবে আপাতত নিজেকে সামলান, আজ রাতে আপনার বাসায় মেহমান আসছে। রাত 8টা। মেহজাবিনের বাবা সাবেক ডিবি অফিসার আশরাফ সাহেব আজ খুব খুশি। তিনি ড্রয়িং রুমে বসে কারোর সাথে হা হা করে হাসছেন। মেহজাবিন ড্রয়িং রুমে ঢুকতেই ওর পা থমকে গেল। সাদা রঙের পাঞ্জাবিতে আদিয়ান চৌধুরী সোফায় বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্ত এবং ভদ্র ছেলে। পাশে তার বাবা আশরাফ সাহেব বলেন, মা মেহজাবিন, এদিকে আয়, আলাপ কর। এ হলো আদ্রিয়ান, আমার বাল্য বন্ধু মতিন সাহেবের ছেলে। আর তোকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল না, তোদের বিয়ে ঠিক করেছি আমরা। মেহজাবিনের আকাশ ভেঙে পড়ল মাথায়। ও আদিয়ানের দিকে তাকালো। আদিয়ান খুব বিনিময়ের সাথে মাথা নিচু করে হাসলো। মেহজাবিন ওর বাবার দিকে তাকিয়ে বলতে চাইলো, বাবা, ও একজন খুনি। কিন্তু তখনই দেখলো আদিয়ান তার ফোনের স্ক্রিনটা আলতো করে মেহজাবিনের দিকে ঘুরিয়ে রেখেছে। স্ক্রিনে দেখা যাচ্ছে মেহজাবিনের ছোট ভাইটি যখন বিকেলে ফুটবল খেলছিল, তখন দূর থেকে কেউ স্নাইপার তাক করে আসছে তার দিকে। মেহজাবিনের রক্তহীন হয়ে গেল। ও বুঝতে পারলো ও যদি এখন মুখ খোলে তবে ওর ভাই লাশ হয়ে যাবে। দ্রুততম সময়ের মধ্যে বিয়ে হয়ে গেল। মেহজাবিন এখন আদিয়ানের বিশাল নির্জন ম্যানশনের ড্রয়িং রুমে দাঁড়িয়ে। চারপাশটা কেমন নিঝুম, যেন কোনো শ্মশান। আদিয়ান ওকে ঘরে নিয়ে গেল। বাসর ঘরে দরজা বন্ধ করে হাদিয়ান শুটের কোটটা খোলো। মেহজাবিন কর্নারে রাখা একটা ফুলদানি হাতে তুলে নিল হাত রাখার জন্য। হাদিয়ান সেটা দেখে হাসলো। মেহজাবিন, এই বিয়েটা আমার একটা কভার মাত্র। আমার কাজ রাতে, আর দিনে আমি তোমার টিচার। আমার ব্যক্তিগত ডায়েরি বা আমার বেসমেন্টে যাওয়ার চেষ্টা করবে না, করলে ফল ভালো হবে না। মেহজাবিন বুক ফুলিয়ে বলল, আমি এই ঘর থেকেই তোমার পতনের শুরু করব আরদিয়ান। তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। হাদিয়ান আলমারি থেকে একটা ফাইল বের করে মেহজাবিনের দিকে ছুড়ে দিল। এটা পড়ো, তারপর ঠিক করো তুমি কার পক্ষে লড়বে। মেহজাবিন ফাইলটা খুলল। সেখানে তার নিজের বাবার কিছু পুরনো কেসের ফাইল, সেখানে তার বাবা নির্দোষ কিছু মানুষকে ফাঁসি দিয়েছেন। মেহজাবিনের পৃথিবীটা দুলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে বাড়ির নিচে একটা বিকট শব্দ হলো। কেউ যেন চিৎকার করে উঠল। আদিয়ান দ্রুত তার ড্রয়ার থেকে একটা রিভলভার বের করলো। ওর চোখে এখন অন্যরকম এক উন্মাদনা। কেউ আমাদের এলাকায় ঢুকেছে মেহজাবিন, আর সেই তোমাকে নিতে এসেছে। মেহজাবিন হতভম্ব হয়ে দেখল জানলার কাঁচ ভেঙে ঘরে একটা কালো ছায়া ঢুকে পড়ল। কিন্তু সেই ছায়াটি আদিয়ানকে নয়, সরাসরি মেহজাবিনকে আক্রমণ করতে উদ্যত হলো। আদিয়ান মেহজাবিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সে আগন্তুকের উপর ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তির মাঝখানে আগন্তুকের মাস্ক খুলে গেল। মেহজাবিন চিৎকার করে উঠল, ভাইয়া, তুমি এখানে কেন? কিন্তু তার ভাইয়ের চোখে কোনো চেনা চাউনি নেই। সে যেন একটা রবট। আদিয়ান মেহজাবিনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, পালাও, ও তোমার ভাই নয়। ওকে কেউ হাইপোনাটাইজড করে পাঠিয়েছে আমাকে মারার জন্য, আর ওর শরীরে টাইম বোমা সেট করা। মেহজাবিন দেখলো তার ভাইয়ের বুকের নিচে একটা লাল লাইট টিকটিক করে জ্বলছে। সময় আছে মাত্র 10 সেকেন্ড। টাইম বোমার টিকটিক শব্দটা মেহজাবিনের কানের পর্দায় হাতুড়ির মতো আঘাত করছে। সামনে ওর নিজের আপন ছোট ভাই সায়ন, যার চোখে কোনো চেনা আলো নেই, আছে কেবল এক শূন্যতা। হাদিয়ান সায়নের হাত দুটো সজোরে চেপে ধরে আছে। 5 4 3। হাদিয়ান চিৎকার করে ওঠে, মেহজাবিন, পাশের আলমারির ভিতর থেকে লিকুইড নাইট্রোজেন স্প্রেটা বের করো, জলদি। মেহজাবিন করমতে কাঁপা কাঁপা হাতে আলমারি খুলে নীল রঙের একটা ক্যানেলে বের করে আদিয়ানের দিকে ছুড়ে দেয়। আদিয়ান ক্যাচ করে
এক সেকেন্ডে ভগ্নাংশ শাওনের বুকে ডিভাইসের স্প্রে করে দিল। প্রচণ্ড ঠান্ডায় সার্কিটটা জমিয়ে পড়ল। টাইমারটা 2 সেকেন্ডে গিয়ে আউট হলো। শায়ন জ্ঞান হারিয়ে আদিয়ানের গায়ে ঢলে পড়ল। মেহজাবিন দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। ওর চোখে জল, কিন্তু মনের ভিতর আদিয়ানের প্রতি প্রচণ্ড ঘৃণার বিস্ময় একসাথে কাজ করছে। আদিয়ান হাঁপাচ্ছে, ওর কপালে খাম। ও উঠে দাঁড়িয়ে জানলার ভাঙা কাচের দিকে তাকালো। ও একা আসেনি মেহজাবিন, কেউ একজন উপর থেকে ওকে কন্ট্রোল করছিল। ঠিক তখনই জানলার বাইরে কর্নিশে একটা শব্দ হলো। মেহজাবিন দেখলো একটা ছায়ামূর্তি দ্রুত ছাদে উঠে যাচ্ছে। আদিয়ার করে কথা না বলে জানলা দিয়ে লাফ দিয়ে কর্নিশ ধরে উপরে উঠে গেল। মেহজাবিনের পিছনে থাকা পাত্রী নয়, ও শায়নকে সেফ জায়গায় শুয়ে দিয়ে আদিয়ানকে অনুসরণ করলো। ছাদের উপর রহস্য নতুন চিত্র, দ্য পাপেট মাস্টার। ছাদে উঠতে মেহজাবিন দেখলো আদিয়ান একজনকে ঘিরে ধরেছে। লোকটার পরনে গ্রে কালারের রংকট, হাতে একটা রূপালি রঙের রিমোট কন্ট্রোল। লোকটার মুখ অর্ধেকটা পড়া, যা চাঁদের আলোয় বিভৎস দেখাচ্ছে। লোকটা খিলখিল করে হাসলো। বিয়েটা তো ভালোই করলে, কিন্তু উপহারটা কি পছন্দ হয়েছে? তোমার শ্যালককেই বোমারু বানিয়ে পাঠিয়েছিলাম। আদিয়ান দাঁতে দাঁত চেপে বলল, ইমতিয়াজ, তুই জেল থেকে বেরোলি কবে? এই সেই ইমতিয়াজ, আদিয়ানের ছোটবেলার বন্ধু, যে এখন তার প্রধান শত্রু। ইমতিয়াজ একসময় আদিয়ানের সাথে অপরাধীদের বিচার করত, কিন্তু সে ধীরে ধীরে অপরাধীদের চেয়েও বেশি নিষ্ঠুর হয়ে ওঠে এবং নিরাপরাধ মানুষকে মারতে শুরু করে। আদিয়ান তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। মেহজাবিন অবাক হয়ে শুনছে, তার মানে আদিয়ানের অতীত আরো অনেক গভীর। ইমতিয়াজ মেহজাবিনের দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনার স্বামী কিন্তু একজন পারফেক্ট সাইকো। ও আপনাকেও একদিন সেকশন টেবিলে শোয়াবে। তার চেয়ে বরং আমার সাথে হাত মেলান। মেহজাবিন এক পা এগিয়ে এলো। তোমাকে হাত মেলাতেই হবে না, আমি তোমাকে জেলের ভাত খাওয়াতে জানি। মেহজাবিন হঠাৎ করে ইমতিয়াজের দিকে একটা বক্সিং হুক চালালো। ইমতিয়াজ চমকে গেল। সে ভাবেনি এই মেয়েটি এত হেক্টিভ হবে। আদিয়ানো সেই সুযোগে ইমতিয়াজের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ইমতিয়াজ দ্রুত। সে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পার্ক করা একটা জ্বলন্ত গাড়িতে গিয়ে পড়ল। যাওয়ার আগে সে একটা ছোট ডায়েরি ফেলে গেল। আদিয়ান ডায়েরিটা তুলে নিল, কিন্তু মেহজাবিন সেটা ছো মেরে নিয়ে নিল। এটা এখন আমার কাছে থাকবে স্যার। আপনার আর আপনার এই পুরনো বন্ধুর রহস্য আমি নিজেই বের করব। গভীর রাতে আদিয়ানের লাইব্রেরি ঘরে আদিয়ান নিজের ক্ষতে ব্যান্ডেজ করছে। মেহজাবিন দরজায় দাঁড়িয়ে, ওর হাতে ইমতিয়াজের ফেলে যাওয়া সেই নীল রঙের ডায়েরিটা। আপনার অতীত সম্পর্কে কিছু বলবেন না? মেহজাবিন শীতল কণ্ঠে প্রশ্ন করো। আদিয়ান দীর্ঘশ্বাস ফেলল। সব সত্য জানার ক্ষমতা তোমার নেই মেহজাবিন। ইমতিয়াজ আমাকে চেনে, ও জানে আমার দুর্বলতা এখন তুমি, তাই ও তোমার পরিবারকে টার্গেট করেছে। মেহজাবিন ডায়েরিটা খুলে দেখলো সেখানে অদ্ভুত সব কট আর কিছু মানুষের ছবি। ছবির তালিকায় একদম শেষে মেহজাবিনের বাবার ছবি দেওয়া আছে, আর তার পাশে লেখা টার্গেট ফাইনাল। মেহজাবিন শিউরে উঠল, তার মানে তার বাবার জীবন বিপন্ন। আদিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করি না আদ্রিয়ান, কিন্তু আমার বাবাকে বাঁচাতে হলে তোমার সাহায্য দরকার। কাল থেকে আমরা একসাথে এই কেসে কাজ করব। তবে মনে রাখবি, খুনের কোনো সুযোগ আমি তোমাকে দেব না। আমরা অপরাধীকে আইনের হাতে দেব। আদিয়ান মেহজাবিনের খুব কাছে এসে দাঁড়ালো। মেহজাবিনের ঘাড়ের কাছে চুলগুলো আদিয়ানের তপ্ত নিঃশ্বাস নড়ে উঠল। আদিয়ান ফিসফিস করেই বলল, আইন যেখানে শেষ হয় মেহজাবিন, আমার খেলা সেখান থেকে শুরু হয়। তুমি পারবে তো রক্ত আর লাশের গন্ধে এই সংসার করতে? মেহজাবিন আদিয়ানের চোখের দিকে তাকিয়ে অবিচল গলায় বলল, আমি আপনার ক্লাসের স্টুডেন্ট হতে পারি, কিন্তু এই খেলায় আমি আপনার সমান অংশীদার। কাল ভার্সিটিতে দেখা হবে মিস্টার চৌধুরী। পরদিন সকালে মেহজাবিন যখন ভার্সিটির লকারের ব্যাগ রাখতে গেল, সেখানে দেখলো একটা চিরকুট লেখা, রক্ত দিয়ে লেখা। তোমার বাবার ডায়েরির 12 নম্বর পাতায় যে নামটা আছে তাকে খুঁজে বের করো। সেই মানুষটাই আদ্রিয়ানকে সাইকো বানিয়েছে। আদ্রিয়ানকে বিশ্বাস করা মানে মৃত্যুকে আলিঙ্গন করা। মেহজাবিন বুঝলো, ইমতিয়াজ আর আদ্রিয়ানের বাইরেও তৃতীয় কোনো শক্তিশালী শক্তি আছে যারা তাকে বিভ্রান্ত করতে চাইছে। সে কি আদ্রিয়ানকে এই চিরকুটের কথা বলবে, নাকি নিজেই নতুন কোনো রহস্যের জালে জড়িয়ে পড়ছে? ওইদিকে আদ্রিয়ান তার ল্যাবে বসে মেহজাবিনের একটি ছবি নিখুঁতভাবে কাটাকাটি করছে। তার চোখে সেই একই উন্মাদনা। আদ্রিয়ান কি সত্যিই মেহজাবিনকে বাঁচাতে চাইছে? ভোরের কুয়াশা এখনো ভার্সিটির সবুজ
চত্বর থেকে পুরোপুরি মোছা যায়নি। মেহেজাবিনের সারা রাত ঘুম হয়নি। ওর মাথায় শুধু ঘুরছে সেই চিরকুটের কথা। তোমার বাবার ডায়েরির 12 নম্বর পাতা। ওর বাবা আশরাফ সাহেব অন্তত গোছানো মানুষ ছিলেন, কিন্তু রিটায়ারমেন্টের পর থেকে তিনি তার পার্সোনাল লাইব্রেরির একটা বিশেষ ড্রয়ার সবসময় লক করে রাখেন। মেহজাবিন আর আদিয়ান একই গাড়িতে ভার্সিটিতে আছে। গাড়ির ভেতরে নীরবতা যেন একটা ভারী পাথরের মতো। আদিয়ান ড্রাইভ করছে অন্তত শান্তভাবে, যেন কাল রাতে কিছুই ঘটেনি। চিরকুটটা নিয়ে এত ভাববেন না মেহজাবিন। আদিয়ান হঠাৎ নিস্তব্ধতা ভেঙে পড়ল। মেহজাবিন চমকে ওঠে। ও কি তবে আদিয়ানের নজরদারি থেকে বের হতে পারেনি? আপনি জানলে কিভাবে যে আমি কিছু একটা পেয়েছি? আদিয়ান রাস্তার দিকে তাকিয়ে এক চিলতে হাসলো। আপনার চোখের মনির সংকোচন আর অসারণ বলে দিচ্ছে আপনি কিছু লুকানোর চেষ্টা করছেন। আর মনে রাখবেন, আমি সাইকোলজি পড়াই। মানুষের মন পড়া আমার নেশা। মেহজাবিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবলো, আর মানুষ খুন করা আপনার পেশা। সাউথ এশিয়ার ইউনিভার্সিটি সকাল 11টা। মেহজাবিন সুযোগ বুঝে ক্লাসের ফাঁকে বাসায় ফোন করলো। ওর ছোট ভাই শাওনের খবর নিতে চাইলো। শায়ন এখন সুস্থ, কিন্তু কাল রাতে কোনো কিছুই ওর মনে নেই। ডক্টররা বলেছেন এটা মেমোরি ব্লকিং ড্রাগের কাজ। মেহজাবিনের সন্দেহ আরও ঘনীভূত হলো। আদিয়ান কি তবে কোনো ড্রাগ দিয়ে অরফাইকে কন্ট্রোল করেছে, নাকি সত্যি সেই ইমতিয়াজ? দুপুরে মেহজাবিন লাইব্রেরির এক করে বসে আদিয়ানে ফেলে আসা সেই নীল ডায়েরিটা খুঁটিয়ে দেখছিল। হঠাৎ ওর ফোনের স্ক্রিনে চলে উঠল একটা আননোন নাম্বার থেকে মেসেজ। লাইব্রেরির আন্ডারগ্রাউন্ড সেকশনে এসো, তোমার বাবার 12 নম্বর পাতার রহস্য সেখানে আছে। মেহজাবিন সাহস সঞ্চয় করে লাইব্রেরির সেই পুরনো ধুলি মাখা আন্ডারগ্রাউন্ডে গেল। সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। অন্ধকার স্যাঁতসেঁতে ঘরের মাঝে একটা টেবিল ল্যাম্প চলছে। টেবিলের ওপর রাখা একটা পুরনো ফাইল। ফাইলটা খুলতে মেহজাবিনের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ফাইলের উপরে বড় বড় করে লেখা, প্রজেক্ট জেনেসিস, সাবজেক্ট আদ্রিয়ান। সেখানে 20 বছর আগের কিছু ছবি। ছোটবেলায় আদিয়ান একটা অন্ধকার ঘরে বন্দী, তার শরীরে নানা রকমের ইলেকট্রিক লাগানো, আর সেই ছবিগুলোর নিচে ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে স্বাক্ষর করা আছে আশরাফ চৌধুরী, মানে মেহজাবিনের বাবা। মেহজাবিন স্তব্ধ হয়ে বসে রইল। তার মানে আদিয়ানকে সাইকো বানানোর পিছনে তার নিজের বাবারই হাত আছে। আদিয়ান কি তবে প্রতিশোধ নিতে মেহজাবিনকে বিয়ে করেছে? মেহজাবিন ল্যাবে ঢুকলো আদিয়ানের মুখোমুখি হতে। আজ ল্যাবে কেউ নেই। আদিয়ান একটা মাইক্রোব দিয়ে কিছু পরীক্ষা করছেন। মেহজাবিন ধীর পায়ে তার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। আপনি কি আমাকে ঘৃণা করেন আদ্রিয়ান? মেহজাবিনের গলায় আছে এক অদ্ভুত আরতি। আদিয়ান মাইক্রোস্কোপ থেকে চোখ সরিয়ে মেহজাবিনের দিকে তাকালেন। তার চোখ সেই চেনা কাঠিন্য নেই, বরং এক গভীর বিষাদ। ঘৃণা করার মতো শক্তিও আমার মাঝে নেই মেহজাবিন। কেন জিজ্ঞেস করছেন? আমার বাবা, তিনি কি আপনার সাথে অন্যায় করেছিলেন? আদিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ তিনি মেহজাবিনের খুব কাছে চলে এলেন। মেহজাবিন পিছু হাঁটতে চাইল, কিন্তু আদিয়ান ওর কোমর জড়িয়ে ধরলেন। মেহজাবিন টের পেল আদিয়ানের পকেটে একটা ধারালো ছুরি রাখা। তোমার বাবা আমাকে ওই নরক থেকে বাঁচিয়েছিলেন মেহজাবিন। আদিয়ান ফিসফিস করে বলেন, কিন্তু বাঁচানোর নামে তিনি আমাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন যা আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। তুমি কি জানো তোমার বাবার ডায়েরির 12 নম্বর পাতায় কার নাম আছে? মেহজাবিন মাথা নাড়াল। আদিয়ান ওর গাড়ির কাছে মুখ নিয়ে বলেন, সেখানে আমার বাবার নাম নেই, সেখানে আছে তোমার নিজের মায়ের নাম, যিনি বেঁচে নেই বলে তোমরা জানো, কিন্তু তিনি আজও বেঁচে আছেন এক অন্ধকার কারাগারে। মেহজাবিন ছিটকে সরে এলো। অসম্ভব, মা মারা গেছেন আমি যখন ছোট ছিলাম। আদিয়ান একটা রক্তমাখা গ্লাভস বের করলেন। আজ রাতে আমি একজনকে মারতে যাচ্ছি মেহজাবিন। সে তোমার মায়ের ঠিকানাও জানে। তুমি কি আমার সাথে আসবে, নাকি পুলিশকে খবর দিয়ে নিজের মায়ের বেঁচে থাকার শেষ আশাটুকুও শেষ করে দিবে? রাত 12:30। একটি পরিত্যক্ত ইটভাটা শহরের শেষ প্রান্তে এক পরিত্যক্ত জায়গায় আদিয়ান আর মেহজাবিন দাঁড়িয়ে। সামনে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে সেই রহস্যময় ইমতিয়াজ। তার মুখে রক্ত। আদিয়ান ইমতিয়াজের চিবুক ধরে চেঁচিয়ে উঠল, বল ইমতিয়াজ, মেহজাবিনের মা কোথায়? কেন তোরা তাকে আটকে রেখেছিস? আদিয়ান বিকটভাবে হাসতে লাগলো। আদ্রিয়ান, তুই বড় দেরি করে ফেলেছিস। মেহজাবিনের মা কোনো কারাগারে নেই। তিনি এই শহরের নতুন ড্রাগ কোয়েন, আর তিনি আজ্ঞাবহ নন, বরং তিনি এই পুরো খেলাটা খেলেছেন। এমনি তোকে
সাইকো কিলার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তারই ছিল। মেহজাবিন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মা একজন অপরাধী, আর তিনি তার নিজের মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। ঠিক সেই মুহূর্তে চারপাশ থেকে পুলিশ সাইরেনের শব্দ শোনা গেল। আদিয়ান ইমতিয়াজের দিকে বন্দুক তাক করলো, কিন্তু মেহজাবিন আদিয়ানের হাতটা চেপে ধরলো। একে মেরো না আদ্রিয়ান, একে বাঁচিয়ে রাখা দরকার। আদিয়ান মেহজাবিনের দিকে তাকালো। পুলিশ আমাদের ঘিরে ফেলেছে মেহজাবিন। ইমতিয়াজ আমাদের এখানে ফাঁদে ফেলেছে। এখন বাঁচার একটাই উপায়। আদিয়ান হঠাৎ মেহজাবিনকে জাপটে ধরে মাটিতে শুয়ে পড়ল। ঠিক তখনই ইটভাটার একতলা থেকে প্রচণ্ড বিস্ফোরণ হলো। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। ধোঁয়ার ভিতর থেকে মেহজাবিন দেখলো হাদিয়ান তাকে পাজা কলা করে তুলে নিয়ে অন্ধকারের দিকে দৌড়াচ্ছে, কিন্তু দূর থেকে একটা লাল লেজার ডট মেহজাবিনের কপালে স্থির হয়ে আছে। কেউ একজন স্নাইপার দিয়ে মেহজাবিনকে টার্গেট করছে। আদিয়ান সেটা খেয়াল করলো। সে মেহজাবিনকে আড়াল করে নিজের পিঠ ঘুরিয়ে দিল। একটা গুলির শব্দ হলো। ঠাস! আদিয়ান থমকে দাঁড়ালো। ওর সাদা শার্টে লাল রক্ত ছড়িয়ে পড়েছে। মেহজাবিন চিৎকার করে উঠল, আদ্রিয়ান! কিন্তু আদিয়ান তাকে থামিয়ে দিয়ে এখন ম্লান বাঁচার একটাই হাসলো। পথ। পালাও মেহজাবিন। ডায়েরির 12 নম্বর পাতাটা আসলে একটা ম্যাপ। ওটা আমার ঘরে লুকিয়ে রাখা নীল পদ্মের মাঝে আছে। ইটভাতে ধোঁয়ার বাগরুদ্ধ গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আদিয়ানের শরীরটা মেহজাবিনের উপর ক্রমশ ভারী হয়ে আছে। তার সাদা সাদের বাঁ দিকটা রক্তে ভিজে ধপধপে। মেহজাবিন ওর মার্শাল আর্ট ট্রেনিং আর সাহস সব হারিয়ে ফেলেছে। ও আদিয়ানের মুখটা নিজের হাতের মুঠোয় নিল। আদ্রিয়ান, চোখ খুলুন। আপনি মরতে পারেন না। মেহজাবিনের কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। আদিয়ান খুব কষ্টে ওর ঠোঁট নাড়ালো। কাঁদবে না মেহজাবিন। আপনার চোখের জল আমার সিস্টেমের বাইরে। মনে রাখবেন, নীলপদ্ম, বেসমেন্টের নীলপদ্ম। আদিয়ান চোখ বুঝলে মেহজাবিন দেখলো পুলিশের আলো খুব কাছে চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারে ভিতর থেকে 4-5 জন মুখোশধারী লোক উদয় হলো। তাদের গায়ে কোনো পুলিশের ইউনিফর্ম নেই, কিন্তু তারা পেশাদার কমান্ডের মতো দক্ষ। তারা আদিয়ানকে মেহজাবিনের কোল থেকে ছিনিয়ে নিতে চাইলো। মেহজাবিন বাঘিনীর মতো গর্জে উঠল। পাশে পড়ে থাকা ইমতিয়াজের রডটা তুলে নিল, একজনকে আঘাত করলো, কিন্তু পিছন থেকে কেউ একজন ওর ঘাড়ে একটা ইলেকট্রনিক শকার ধরল। মেহজাবিনের শরীর নিস্তব্ধ হয়ে গেল। অন্ধকার ওর চোখের সামনে পর্দা টেনে দিল। সকাল 10টা। মেহজাবিন যখন চোখ খুলো, দেখলো রাত দিয়ানের সেই বিশাল বেডরুমে শুয়ে আছে। ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা। ও ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। পুরো বাড়িটা একদম শান্ত। ও চিৎকার করে আদিয়ানকে ডাকতে লাগলো, কিন্তু কেউ উত্তর দিল না। নিচের ড্রয়িং রুমে গিয়েও দেখলো ওর বাবা আশরাফ সাহেব সোফায় মাথা নিচু করে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে এক রাতে 10 বছরের বুড়ো হয়ে গেছেন। বাবা, আদ্রিয়ান কোথায়? ও বেঁচে আছে তো? মেহজাবিন পাগলের মতো প্রশ্ন করলো। আশরাফ সাহেব চোখ তুলে তাকালেন। তার চোখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক অদ্ভুত শূন্যতা। আদ্রিয়ানকে ওরা নিয়ে গেছে মেহজাবিন। আর পুলিশ রিপোর্ট বলছে কাল রাতে ইটভাটায় কোনো বিস্ফোরণ হয়নি, কোনো গুলিও চলেনি। তুমি নাকি ওখানে থাকা অজ্ঞান হয়ে পড়েছিলে। মেহজাবিন স্তব্ধ হয়ে গেল। কি বলছেন বাবা? আমি নিজের চোখে আদ্রিয়ানকে গুলি খেতে দেখেছি, ইমতিয়াজকে দেখেছি। ইমতিয়াজ 3 বছর আগে জেলে মারা গেছে মা। আশরাফ সাহেব নিচু স্বরে বললেন। মেহজাবিনের মাথা ঘুরতে শুরু করলো। তবে কি আদিয়ান ওকে কোনো হ্যালুসিনেশন ড্রাগ দিচ্ছিল? কিন্তু ওর হাতের উপর আদিয়ানের রক্তে শুকিয়ে যাওয়া দাগ তো এখনো আছে। ও বুঝতে পারলো কোনো এক অদৃশ্য শক্তিশালী পক্ষ সব প্রমাণ মুছে দিয়েছে। এমনকি ওর নিজের বাবাকেও ভয় দেখানো হয়েছে অথবা হাত করা হয়েছে। মেহজাবিন আদিয়ানের সেই নির্দিষ্ট বেসমেন্টের দিকে পা বাড়ালো। আদিয়ান বলেছিল ওটা নীল পদ্মের মাঝে আছে। বেসমেন্টে ঢুকে ও দেখলো চারিদিকে ওর সঙ্গে কম্পিউটার স্ক্রিন আর ফরেনসিটি ইকুইপমেন্ট। ঘরের এক কোণে একটা কাচের জোরে একটা অদ্ভুত নীল রঙের পদ্ম ফুল রাখা। ফুলটা স্বাভাবিক নয়, মনে হচ্ছে মেটাল দিয়ে তৈরি। মেহজাবিন পদ্ম ফুলটা হাতে নিল। এটার পাপড়িগুলো নাড়াচাড়া করতে একটা ছোট্ট মেমোরি চিপ বেরিয়ে এলো। ও দ্রুত সেটা একটা ল্যাপটপে ইনসার্ট করলো। স্ক্রিনে একটা ভিডিও ফাইল ওপেন হলো। ভিডিওটা দেখা যাচ্ছে আদিয়ানকে। না, এটা কাল রাতের আদিয়ান নয়, এটা 3 বছর আগের আদিয়ান। সে কোনো এক অজ্ঞাত স্থানের ল্যাবে কাজ করছে।
তার পাশে দাঁড়িয়ে আছে একজন নারী, যার চেহারা দেখে মেহজাবিনের শ্বাস বন্ধ হয়ে এলো। সেই নারী আর কেউ নয়, ওর মা রেহানা পারভিন। ভিডিওতে রেহানা পারভিনকে বলতে শোনা যাচ্ছে, আদ্রিয়ান, মেহজাবিন বড় হচ্ছে। ওর রক্তে যে জেনেটিক কোড আছে সেটা আমাদের প্রজেক্টের জন্য জরুরি। আশরাফ ওকে বাঁচাতে চাইবে, কিন্তু তুমি ওকে আমাদের কাছে নিয়ে আসবে। এটাই আমাদের ডিল। আদিয়ানকে ভিডিওতে খুব বিশ্বস্ত দেখাচ্ছিল। সে বলল, আমি আপনার মেয়েকে ব্যবহার করতে দিব না। আমি ওকে নিজের কাছে রাখবো, কিন্তু আপনার শিকার হিসেবে নয়। মেহজাবিন বুঝতে পারলো আদিয়ান ওকে ভালোবেসে বিয়ে করেনি, বরং তার মায়ের হাত থেকে রক্ষা করার জন্য একটা ঢাল হিসাবে ব্যবহার করেছে। আর আদিয়ান নিজে একজন সাইকো কিলার হিসাবে তৈরি হয়েছিল এই চক্রে অপরাধীদের খতম করার জন্য। হঠাৎ আদিয়ানের সেই গোপন ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই। মেহজাবিন ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে একটা গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসলো। মিসেস মেহেজাবিন চৌধুরী, আপনার স্বামী এখন বেঁচে আছেন, তবে তিনি আমাদের ল্যাবে একজন সাবজেক্ট হিসেবে আছেন। যদি তাকে জ্যান্ত দেখতে চান, তবে আপনার বাবার ডায়েরির সেই 12 নম্বর পাতাটা নিয়ে আজ রাত 2টায় ভার্সিটির সেই পরিত্যক্ত ল্যাবে আসুন। মেহজাবিন দাঁতে দাঁত চেপে বলল, কে আপনি? আমি আপনার অতীত মেহেজাবিন। আর হ্যাঁ, সাথে করে কোনো বুদ্ধি দেখানোর চেষ্টা করবেন না। আপনার মা আপনার জন্য অপেক্ষা করছেন। লাইনটা কেটে গেল। মেহজাবিন বুঝতে পারলো ও এখন এক বিশাল চক্রের মাঝখানে দাঁড়িয়েছে। একদিকে ওর বাবা কিছু লুকাচ্ছে, অন্যদিকে ওর মা সম্ভবত এক ভয়ঙ্কর অপরাধী গোষ্ঠীর প্রধান। রাদিয়ান, তাকে ও ঘৃণা করতে চেয়েছিল। সে আসলে নিজের জীবন দিয়ে মেহজাবিনকে এই সত্য থেকে আড়াল করতে চেয়েছে। মেহজাবিন আলমারি থেকে আদিয়ানের সেই লুকানো রিভলভারটা বের করলো। ওর চোখে এখন আগুনের প্রতিচ্ছবি। বুঝতে পারলো আজ রাতে ওকে কোনো স্টুডেন্ট বা অসহায় স্ত্রী হয়ে গেলে চলবে না। আজ ওকে হতে হবে সেই শিকারী যাকে আদিয়ান তৈরি করতে চেয়েছিল। রাত 1:45। ভার্সিটির পরিত্যক্ত ল্যাবের ভেতরে মেহজাবিন প্রবেশ করলো। চারিদিক অন্ধকার। হঠাৎ ল্যাবের সব লাইট একসাথে জ্বলে উঠলো। মেহজাবিন দেখলো মাঝখানে স্ট্রেচারে একজন মানুষ শুয়ে আছে। তার পুরো মুখ ব্যান্ডেজ দিয়ে মোড়ানো, শুধু হাতটা বাইরে বের করা। সেই হাতে আদিয়ানের সেই খুলি খোদাই করা আংটিটা ঝকঝক করছে। মেহজাবিন দ্রুত এগিয়ে গেল। আদ্রিয়ান, আমি এসেছি। ও যখন ব্যান্ডেজটা খুলতে চাইলো, ঠিক তখনই পিছন থেকে এক জোড়া ঠান্ডা হাত ওর কাঁধে হাত রাখলো। মেহজাবিন বিদ্যুতিক বেগে ঘুরে দাঁড়িয়ে বন্দুক তাক করলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ওর হাত থরথর করে কাঁপতে লাগলো। সেখানে দাঁড়িয়ে আছে ওর মা রেহানা পারভিন, কিন্তু তার চোখে কোনো মমতা নেই। তিনি হাসি মুখে বললেন, স্বাগতম মা, কিন্তু তুমি ভুল মানুষের ব্যান্ডেজ খুলছো। আদ্রিয়ান তো এখানে নেই। মেহজাবিন স্টারের দিকে তাকিয়ে আছে। ব্যান্ডেজ খোলা লোকটা আদিয়ান নয়, সেটা ওর ছোট ভাই সায়ান। সায়ানের সারা গায়ে টাইম বোমার মতো সেন্সার লাগানো। রেহানা পারভিন একটা রিমোট বের করলেন। বাট 12 নাম্বার পাতাটা দাও মেহজাবিন, নইলে তোমার ভাই আর এই পুরো ভার্সিটি 1 মিনিটের মধ্যে ছাই হয়ে যাবে। মেহজাবিন পকেট থেকে সেই পাতাটা বের করলো, কিন্তু পাতাটা দেওয়ার ঠিক আগের মুহূর্তে দেখলো লেবের ছাদে রাখা সিসিটিভি ক্যামেরা লেড লাইটে একটা বিশেষ ছন্দ জ্বলজ্বল করছে। সেটা একটা মর্মকট। কোডটি বলছে, ডন টাচ হার, শুট দ্য ল্যাম্প। তাকে বিশ্বাস করো না, ল্যাম্পে গুলি করো। মেহজাবিন বুঝলো আদিয়ান হাসিপাশি আছে, সে ওকে নির্দেশ দিচ্ছে। কিন্তু মেহজাবিন যদি ল্যাম্পে গুলি করে, তবে পুরো ঘর অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকারে তার মা শানকে মেরে ফেলতে পারে। ল্যাবের ভিতরকার বাতাস যেন জমাট বেঁধে গেছে। একদিকে মেহজাবিনের মা রেহানা পারভিন, যার মুখে এক হিমশীতল হাসি। অন্যদিকে স্ট্রেচারে বাঁধা মেহজাবিনের ছোট ভাই সায়ন, যার প্রতিটা নিঃশ্বাসের সাথে একটি লাল আলো টিপ টিপ করে চলছে। আর ঠিক মাথার উপরে সিসিটিভি ক্যামেরা থেকে আদিয়ান সেই রহস্যময় মৎস্যকট। শুট দি ল্যাম্প। আদিয়ানের আঙ্গুল বন্দুকের ট্রিগারে স্থির। হর মস্তিষ্ক দ্রুত কাজ করেছে। আদিয়ান যদি ওখান থেকে থাকে, তবে সে নিশ্চিতভাবে কোনো পরিকল্পনা করেছে। কিন্তু তার মা রেহানা পারভিন একজন অভিজ্ঞ গেমার। তিনি মেহজাবিনের চোখের পলক ফেলার ছন্দ ধরতে পারেন। সময় শেষ হয়ে এসেছে মেহজাবিন। রেহানা পারভিনের কণ্ঠে কোনো আবেগ নেই। 12 নাম্বার পাতাটা দাও। ওটা কোনো সাধারণ কাগজ নয় মা, ওটা হলো সেই ফর্মুলা যা দিয়ে মানুষের স্মৃতিকে মুছে ফেলে
তাকে একটি লিভিং ওয়েপেন বা জ্যান্ত মরণাস্ত্রে পরিণত করা যায়। আদ্রিয়ান ছিল আমাদের প্রথম সফল এক্সপেরিমেন্ট। ও যে খুনি হয়েছে সেটা ওর স্বভাব নয়, ওটা ওর প্রোগ্রামিং। মেহজাবিন শিউরে উঠলেন। আদ্রিয়ান তবে কোনো সাইকো কিলার নয়, তাকে বাধ্য করা হয়েছে। ও চিৎকার করে বলল, তুমি মা নও, তুমি একটা পিশাচ। হয়তো, হাহা। রেহানা হাসল। কিন্তু পিচাসরাই তো এই পৃথিবী শাসন করে। মেহজাবিন আর এক মুহূর্ত দেরি করল না। হাদিয়ানের অপর অগাধ বিশ্বাস রেখেও বন্দুকের লড়টাই সামনে ঘুরিয়ে সিলিংয়ে সেই বিশাল সাজালো কণ্ঠ বা মেন ল্যাম্পের উপর গুলি চালালো। ঠস, কাঁচ ভেঙে পড়ার শব্দের সাথে সাথে পুরো ল্যাব খুটখুটে অন্ধকারে ডুবে গেল। ঠিক সেই মুহূর্তে মেহজাবিন অনুভব করলো কেউ একজন ওকে পিছন থেকে জাপটে ধরে নিচে শুয়ে দিল। 1 সেকেন্ড পরে শাওনি স্টেশনের পাশ থেকে একটা তীব্র আলোর ব্লাস্ট হলো। তবে সেটা বোমা নয়, ওটা ছিল একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড গ্রেনেড। রেহানা পারভিন আর তার সাথে থাকা গার্ডরা যন্ত্রণায় কানে হাত দিয়ে বসে পড়ল। অন্ধকারের ভিতর দিয়ে মেহজাবিন শুনতে পেল সেই পরিচিত কণ্ঠস্বর, অন্তত নিচু কিন্তু তীক্ষ্ণ। মেহজাবিন, ডান দিকে 3 পা যাও, ওখানে একটা লিডার আছে, ওটা টানো। হাতিয়ান, ও ভেসে আছে। মেহজাবিন দ্রুত অন্ধকারে হাঁটতে লিভারটা টানলো। সাথে সাথে লেবের ফ্লোরে একটা অংশ নিচে নেমে গেল এবং মেহজাবিন, সায়নের আদিয়ান এক গোপন টানেল দিয়ে নিচে পড়ে গেল। গোপন আস্তানার রাত 1:15 শহরে ড্রেনেজের সিস্টেমের নিচে একটা সুসজ্জিত ল্যাব। মেহজাবিনের চোখ মেল। সামনে আদিয়ান দাঁড়িয়ে, ওর গায়ে সেই রক্তমাখা শার্টটার বদলে ও এখন একটি কালো ট্যাকটিক্যাল গিয়ার পরে আছে। পিঠে ওর সেই প্রিয় স্কালার আর হাতে একটি ট্যাপ। মেহজাবিন দৌড়ে গিয়ে আদিয়ানকে চাপড়ে ধরল। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? আমি ভেবেছিলাম। আদিয়ান মেহজাবিনের মাথায় হাত রাখলো। ওর স্পর্শাস প্রথমবার কোনো শীতলতা নয়, বরং এক অদ্ভুত উষ্ণতা ছিল। আমি আপনাকে বলেছিলাম না মেহজাবিন, আপনার স্বামী এত সহজে মরে না। কাল রাতের গুলিটা ছিল আমার বুলেট প্রুফ জ্যাকেটের উপর একটি ব্ল্যাক ক্যাপসুল। আমি চেয়েছিলাম আপনার মা যেন ভাবেন আমি শেষ, যাতে তিনি প্রকাশে আসেন। মেহজাবিন সরে দাঁড়িয়ে হর চোখে চোখ রাখলো। কিন্তু সায়ন, ওর শরীরে তো বোমা ছিল। ওটা বোমা ছিল না, আদিয়ান টেপে একটি গ্রাফ দেখালো। ওটা ছিল একটা ট্যাকলক। আপনার মা সায়নকে ব্যবহার করে আমার এই গোপন আস্তানার হদিশ পেতে চেয়েছিলেন। আমি সাউন্ড গ্রেনেড দিয়ে এই সিগন্যাল জ্যাম করে দিয়েছি। মেহজাবিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পকেট থেকে সেই 12 নম্বর পাতাটা বের করলো। মা এটাই চাইছিল। তিনি বললেন আপনি নাকি একজন প্রোগ্রামড কিলার। আদিয়ান দীর্ঘশ্বাস ফেলে জানলার ওপরে অন্ধকারে দিকে তাকালো। তিনি ভুল বলেননি। ছোটবেলায় আপনার বাবার ইনভেস্টিগেশন টিম আমাকে উদ্ধার করেছিল একটি ল্যাব থেকে। আপনার মা ছিলেন সেই ল্যাবের প্রধান বিজ্ঞানী। তিনি আমার মস্তিষ্কে এমন কিছু ইনজেক্ট করেছিলেন যে আমার ভিতরে একটা ভায়োলেন্ট সত্তা তৈরি করে দেয়। আমি রাতে যখন খুনি হয়ে উঠি তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না। আমি আপনার বাবাকে ঘৃণা করতাম, কারণ তিনি সব জেনেও চুপ ছিলেন। কিন্তু পরে বুঝলাম তিনি আসলে আপনাকে বাঁচানোর জন্য আপনার মায়ের সাথে একটা ডিল করেছিলেন। মেহজাবিন স্তব্ধ হয়ে বসে রইল। তার পুরো জীবনটা একটা সাজানো নাটক। আদিন হঠাৎ মেহজাবিনের বাবার ডায়েরিটার সেই পাতা নিয়ে ভায়োলেট লাইটের নিচে হলো। কাগজের সাদা অংশে কিছু অদৃশ্য লেখা ফুটে উঠল। মেহজাবিন দেখলো সেখানে কোনো ম্যাপ নেই, বরং একটি তারিখ আর একটি স্থানাঙ্ক কোঅর্ডিনেটস দেওয়া আছে। তারিখটি হলো আগামীকাল রাত 10টা, সাউথ এশিয়ার ইউনিভার্সিটি লাইব্রেরি। আগামীকাল কি আদ্রিয়ান? মেহজাবিন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো। হাদিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল আপনার মা শহরের সব ক্ষমতাধর মানুষদের নিয়ে একটি নিলাম ডাকছেন। তিনি ডায়েরির এই ফর্মুলাটি বিক্রি করবেন, আর সেই নিলামের লাইভ ডেমোস্ট্রেশন হিসেবে তিনি একজনকে ব্যবহার করবেন। কাকে? আদিয়ান মেহজাবিনের দিকে করুণ চোখে তাকালো। আপনার বাবাকে। তিনি আপনার বাবাকে এমন একটি ড্রাগ দিবেন যা তাকে নিজের মেয়ের উপর আক্রমণ করতে বাধ্য করবে। তিনি দেখাতে চান তার এই ফর্মুলা দিয়ে পৃথিবীর সবচেয়ে সৎ মানুষকেও খুনি বানানো সম্ভব।
মেহজাবিনের রক্ত টকবক করে ফুটে উঠল। আর ভিতরে যে স্ট্রং মেয়েটি লুকিয়ে আছে সে এখন জেগে উঠেছে ও আদিয়ানের হাত শক্ত করে ধরল। আমরা এটা হতে দেব না আদ্রিয়ান। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে শিকার করতে হয়। কাল রাতে শিকার আমরা করব। আদিয়ান হাসত। এই প্রথম তার হাসির কোনো সাইকোপ্যাথিক ছায়া নেই। তবে মনে রাখবেন মেহজাবিন, কাল রাতের পর আমাদের জীবন চিরতরে বদলে যাবে। হয়তো আমাদের এই আইন থেকে পালিয়ে বেড়াতে হবে সারা জীবন। আপনার সাথেও নরকেও যেতে রাজি আছি। মেহজাবিন দৃঢ়কণ্ঠে বলল। পরের দিন রাত, লাইব্রেরির ভেতরে অদ্ভুত নিস্তব্ধতা। মেহজাবিন কালো পোশাক পরে ছাদের ভেন্টিলেটর দিয়ে ভিতরে ঢুকলো। আদিয়ান নিচে মেন কন্ট্রোল রুমে। লাইব্রেরির মাঝখানে একটি কাঁচের চেম্বার। সেখানে তার বাবা আশরাফ সাহেবকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার চোখের মণিগুলো অদ্ভুতভাবে ঘুরছে। রেহানা পারভিন স্টেজে দাঁড়িয়ে একদল স্যুট পরা ধন কুরুবদের উদ্দেশ্যেই বলল। ভদ্র মহোদয়গণ, আপনারা যে ফর্মুলাটি কিনতে যাচ্ছেন তার ক্ষমতা এখন স্বচক্ষে দেখুন। তিনি মেহজাবিনের বাবার দিকে একটি ইঞ্জেকশন নিয়ে এগিয়ে গেলেন। মেহজাবিন বন্দুক তাক করলো, কিন্তু ঠিক তখনই ওর কানে আদিয়ানের কণ্ঠস্বর এলো হেডফোনে। মেহজাবিন, গুলি করবেন না। লাইব্রেরির কোনায় তাকান, ওখানে আরও একজন আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মেহজাবিন চমকে উঠল। অন্ধকার কণায় ঠিক আদিয়ানের মতো দেখতে হুবহু একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাতে এক স্কেলের। তবে কি আদিয়ানের কোনো কুলোবা জমজ ভাই আছে, নাকি এটি আদিয়ানের অন্য কোনো রূপ? সে ঠিক মুহূর্তে লাইব্রেরির সব বইয়ের আলমারিগুলো নিজে ঘুরতে শুরু করলো। মেহজাবিন বুঝতে পারলো এক বিশাল গোলক ধাঁধায় ফেসে গিয়েছে। ওর সামনে এখন দুজন আদিয়ান, একজন রেডিওতে কথা বলছে আর একজন নিচে দাঁড়িয়ে রেহানা পারভিনের পাশে হাসছে। নিচে দাঁড়ানো আদিয়ান যদি আসল হয়, তবে মেহজাবিনের কানে কথা বলছে কে? আর মেহজাবিনের মা কেন আদিয়ানের ডুপ্লিকেট তৈরি করেছে? 12 নম্বর পাতার আসল রহস্য কি তবে মানুষের ক্লোনিং নিয়ে? লাইব্রেরি বিশাল হলরুমটা এখন এক নরকুণ্ড। ভেন্টিলেটর দিয়ে ভিতরে তাকে মেহজাবিনের মাথা সিমসিম করছে। ওর কানে হেডফোনে আদিয়ানের পরিচিত কণ্ঠস্বর ফিসফিস করছে। মেহজাবিন, নিচে যাকে দেখছো সে আমি নই, ও আমার ফেলে আসা ছায়া। ওর দিকে তাকাবে না, ওটা একটা টেপ। অথচ ঠিক নিচে রেহানা পারভিনের পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে তার প্রতিটা নড়াচড়া, তার হাঁটা ভঙ্গি, এমনকি তার ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি হুবহু আদ্রিয়ানের মতো। লোকটা মেহজাবিনের বাবার দিকে একটা ইঞ্জেকশন সিরিজ নিয়ে এগিয়ে যাচ্ছে। মেহজাবিন আর থাকতে পারল না। ও ছাদের রশি বেয়ে নিচে নেমে গেল। ওর হাতে আদ্রিয়ানের দেওয়া সেই বিশেষ রিভলভার। থামুন। মেহজাবিন চিৎকার করে উঠল। নিচে দাঁড়ালো আদিয়ান, অথবা তার প্রতিরূপ। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। মেহজাবিনকে দেখে সে কোনো ভয় পেল না, বরং তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কম্পিত স্বরেই বলল। মেহজাবিন, পালাও। তোমার কানে যে কথা বলছে সে আসল সাইকো। সে তোমাকে দিয়ে আমাকে মারতে চাচ্ছে। মেহজাবিন স্তব্ধ। একই কণ্ঠস্বর, একই আবেগ। হেডফোনে আদিয়ান আবার বলল। মেহজাবিন, গুলি করো। ও আমার ক্লোন। ওকে তোমার মা তৈরি করেছেন আমার স্মৃতি ব্যবহার করে। ও কোনো মানুষ নয়, ও একটা বায়োলজিক্যাল রোবট। নিচের আদিয়ান আর্তনাদ করল। না, আমি তোমার স্বামী। কাল রাতে আমরা যখন পালিয়ে আসছিলাম তখন ও আমাকে অজ্ঞান করে আটকে রেখেছিল। ও নিজেই ল্যাপের মেইন সুইচ টিপেছে। মেহজাবিন, মনে করে দেখো কাল রাতে আমি তোমাকে কি বলেছিলাম। আমি বলেছিলাম না যে আমার সিস্টেমের বাইরে আমার চোখের জল। মেহজাবিন বিভ্রান্ত চূড়ান্ত সীমায়। দুজনে একই কথা জানে, দুজনে একই স্মৃতি শেয়ার করেছে। রেহানা পারভিন হাততালি দিয়ে উঠল। দারুণ দৃশ্য, তাই না মা? তুমি কি জানো 12 নম্বর পাতায় আসলে কি ছিল? ওটা ছিল মেমোরি ট্রান্সফার প্রোটোকল। আমি আদ্রিয়ানের সব স্মৃতি কপি করে এই নতুন বডিতে ঢুকিয়ে দিয়েছি। এখন এদের মধ্যে একজন আসল আর একজন নকল। কিন্তু মজার ব্যাপার হলো এদের দুজনের শরীরে এমন একটি চিপ দেওয়া হয়েছে যে একজন মরে গেলে অন্যজন স্বয়ংক্রিয়ভাবে মারা যাবে। মেহজাবিন বুঝলো ও যদি এখন কাউকে গুলি করে তবে ও তার আসল স্বামীকে হারাবে। ও বন্দুকটা নিচে নামালো। ওর মাথায় তখন মার্শাল আর্ট ট্রেনিং এর চেয়েও বেশি কাজ করছে আদিয়ানের শেখানো ক্রিমিনাল সাইকোলজি। ও ধীর পায়ে নিচে যেন আদিয়ানের দিকে এগিয়ে গেল। তুমি যদি আসল আদ্রিয়ান হও তবে বলো তো, আমাদের যেদিন ল্যাবে মারামারি হয়েছিল তুমি আমার হাতের কোথায় কামড় দিয়েছিলে? নিচে দাঁড়ানো আদিয়ান থমকে গেল। সে
ইতস্তত করেই বলল। তুমি আমার কবজিতে কামড় দিয়েছিলে। হেডফোনে থাকা আদিয়ান সাথে সাথে চিৎকার করে উঠল। মিথ্যে, তুমি কামড় দাওনি মেহজাবিন। তুমি তোমার আন্টি দিয়ে আমার হাতের তালু চিড়ে দিয়েছিলে। ওটা মেমোরি গ্লিচ। ওর চিপে এই জিমেলটা নেই। মেহজাবিন মুচকে হাসলো। ও হেডফোনটা কান থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল। তারপরও উপরের দিকে তাকালো, যেখানে সিসিটিভি ক্যামেরা নড়ছে। আমি জানি আসল আদ্রিয়ানকে, কিন্তু মা, আপনি একটা ভুল করেছেন। আপনি ভেবেছিলেন আমি শুধু আপনার গুটি হয়ে খেলবো। মেহজাবিন হঠাৎ তার কোমরে রাখা স্পার্ক গ্রেনেডটা মেঝেতে আছাড় দিল। মুহূর্তের মধ্যে পুরো লাইব্রেরি ঘন সাদা ধোঁয়ায় ভরে গেল। নিলামে আসা ধন কুবেররা দিক বেদিক জ্ঞান হারিয়ে দৌড়াতে লাগলো। ধোঁয়ার ভিতরে মেহজাবিন তার বাবাকে মুক্ত করার জন্য স্টেশনের দিকে ছোট, কিন্তু মাঝপথে কেউ একজন ওর গলা টিপে ধরলো। অন্ধকার আর ধোঁয়ার মাঝেও দেখলো সেই নকল আদিয়ানকে। তার চোখ এখন লাল হয়ে আছে। সে মানুষের মতো আচরণ করছে। মা, আদেশ। মেহজাবিন, শেষ করো। নকল আদ্রিয়ান যান্ত্রিক গলায় বলছে। মেহজাবিন ওর পেটে একটা জোরালো লাথি মারল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। নকল আদিয়ান অতি মানবিক শক্তির অধিকারী। সে মেহজাবিনকে তুলে আছাড় মারল একটা বইয়ের তাকের ওপর। মেহজাবিনের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির ছাদ ভেঙে কেউ একজন নিচে ঝাঁপিয়ে পড়লো। সেও ওই আদিয়ান। এবার সামনাসামনি লড়াই করা শুরু করলো দুই আদিয়ান। একজন সাদা শার্টে রক্তমাখা, অন্যজন কালো জ্যাকেটে পেশাদার কুড়ির মতো। মেহজাবিন ঝাপসা চোখে দেখলো, তারা দুজন যখন একে অপরকে আঘাত করছে তখন দুজনের শরীর থেকে রক্ত বের হচ্ছে। রেনা পারভিন ঠিকই বলেছিল, তারা একে অপরের সাথে সংযুক্ত। আসল আদিয়ান নকলটির ঘাড় মটকে দেওয়ার সুযোগ পেয়েও থেমে গেল। সে মেহজাবিনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল। মেহজাবিন, মেন সার্ভারে গুলি করো। ডায়েরির 12 নম্বর পাতাটা আসলে একটা ভাইরাস কোড। ওটা সার্ভারে ঢুকালে এই ক্লোনটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে আমার মস্তিষ্কের চিপটাও জ্বলে যাবে। আমি হয়তো স্মৃতি হারিয়ে ফেলবো, কিন্তু তুমি আর বাবা বেঁচে যাবে। না, আমি আপনাকে হারাতে পারবো না। মেহজাবিন গর্জে উঠল। রেহানা পারভিন হাসতে হাসতে মঞ্চে উঠলেন। দেরি হয়ে গেছে মেহজাবিন। সার্ভার এখন আমার বায়োমেট্রিক দিয়ে লক করা। আর তোমার বাবা? মেহজাবিন তাকে দেখলো তার বাবা আশরাফ এখন চেয়ার থেকে উঠিয়েছেন, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। তিনি তার পকেট থেকে একটা রিভলভার বের করে মেহজাবিনের দিকে তাক করলো। রেহানা পারভিনের ইনজেকশন কাজ করা শুরু করেছে। লাইব্রেরির ভিতরে এখন 4 জন মানুষ। দুই আদিয়ান একে অপরের টুটি চেপে ধরে আছে। মেহজাবিনের বাবা মেহজাবিনকে মারতে উদ্যুক্ত, আর তার মা এই ধ্বংসলীলা উপভোগ করছে। গুলি করো আশরাফ, তোমার প্রজেক্টকে শেষ করে দাও। রেনা চিৎকার করে উঠলেন। আশরাফ সাহেব ট্র্যাগারে আঙুল রাখলো। মেহজাবিন চোখ বন্ধ করলো। ঠাস গুলির শব্দ হলো, কিন্তু মেহজাবিনের কোনো ব্যথা অনুভব করলো না। ও চোখ খুলে দেখলো আর বাবা মেহজাবিনকে নয়, গুলি করেছে রেহানা পারভিনের হাতে সেই রিমোট কন্ট্রোলে। আশরাফ সাহেবের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তিনি হাসলেন। রেহানা, তুমি ভুলে গেছো আমি একজন ডিবি অফিসার। আমি নিজের উপর ড্রাগ নেওয়ার আগেই অ্যান্টিডোট নিয়েছিলাম। আমার মেয়েকে টাচ করার সাহস তোমার নেই। কিন্তু রিমোটটা ধ্বংস হওয়ার সাথে সাথে লেবে রাখা নকল আদিয়ানটা পাগলের মতো আচরণ করতে শুরু করলো। তার ভিতরে থাকা বিস্মরণ সঞ্চয় হয়ে গেছে। সে এখন একটা জ্যান্ত বোমা। সে মেহজাবিনের দিকে ধেয়ে আছে। আসল আদিয়ান তখন নকলকে পিছন থেকে ঝাপড়ে ধরলো। সে মেহজাবিনের দিকে তাকিয়ে মিলান হাসলো। মেহজাবিন, আমাদের পরিচয়টা অনাকাঙ্ক্ষিত ছিল। এটা ছিল একটা ডিল, কিন্তু তোমাকে ভালোবাসাটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। ডায়েরি 12 নম্বর পাতার উল্টো দিকে একটা নাম লেখা আছে। ওইটাই তোমার আসল পরিচয়। ভালো থেকো নীলপদ্ম। আদিয়ান নকলটিকে নিয়ে লাইব্রেরির পিছনে সেই কেমিক্যাল পুলের দিকে ছাপ দিল। বুম! প্রচণ্ড বিস্মরণে লাইব্রেরির এক পাশ ধসে পড়ল। মেহজাবিন ছিটকে গিয়ে দেয়ালে লাগলো। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। পরদিন সকাল, মেহজাবিন ধ্বংস স্তূপের সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ আর ফায়ার সার্ভিস কাজ করেছে। তার বাবা হাসপাতালে ভর্তি। তিনি সংখ্যামুক্ত। রেহানা পারভিন নিখোঁজ। পুলিশ ধারণা করেছে তিনি পালিয়েছেন। মেহজাবিনের হাতে সেই আধপোড়া 12 নম্বর পাতাটা। ওটা উল্টে দেখলো সেখানে রক্ত দিয়ে একটা নাম লেখা। মেহজাবিন চৌধুরী ওরফে প্রজেক্ট
ওমেগা। মেহজাবিন বুঝলো ও নিজেও কোনো সাধারণ মানুষ নয়, ওর ভিতরেও হয়তো কোনো শক্তি লুকিয়ে আছে যা এখনো জাগেনি। রাতিয়ান ধ্বংসস্তূপের ভেতর থেকে কোনো মৃত দেহ পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছে আদিয়ানের সেই খোদাই করা আংটিটা, যা এখন আগুনের তাপে গলে গিয়ে হৃৎপিণ্ডের মতো আকৃতি ধারণ করেছে। হঠাৎ মেহজাবিনের ফোনে একটা মেসেজ এলো। ফোনটায় নাম্বারের কোনো নাম্বার নেই, শুধু একটা ছবি। ছবিতে দেখা যাচ্ছে এক জোড়া পা যা পাহাড়ের চূড়ান্তে দাঁড়িয়ে আছে, আর সেই পায়ের পাশে পড়ে আছে এক নীল রঙের পদ্ম। ধ্বংসস্তূপে কালো ধোঁয়া আকাশকে গ্রাস করে ফেলেছে। সাউথ এশিয়ার ইউনিভার্সিটির সেই গৌরবময় লাইব্রেরিটি এখন কেবল কঙ্কালের মতো দাঁড়িয়ে। মেহজাবিন ওর হাতে সেই পোড়া 12 নম্বর পাতাটির দিকে তাকিয়ে আছে। রক্ত দিয়ে লেখা নিজের নাম, মেহজাবিন চৌধুরী ওরফে প্রজেক্ট ওমেগা। ওর মাথায় আদিয়ানের শেষ কথাগুলো হাতির মতো বাজছে। ওর মা রেহেনা পারভিন ওকে নিয়ে কি খেলা করছেন, আর আদিয়ান কি সত্যি সেই আগুনের কুণ্ডলি মিশে গেছে? হঠাৎ মেহজাবিন অনুভব করলো ওর ঘাড়ের কাছে সেই অদ্ভুত শিরানি। ওটা ওর শরীরের কোনো স্বাভাবিক প্রতিক্রিয়া নয়। ওর চোখের দৃষ্টি যেন এক মুহূর্তের জন্য নীলচে হয়ে উঠল। ও অনেক দূরের শব্দ শুনতে পাচ্ছে, প্রায় 1 কিলোমিটার দূরে পুলিশের ওয়াকি-টিকিয়া কি কথা হচ্ছে তা ওর কানে স্বচ্ছভাবে ভেসে আসছে। মা, তুমি আমার সাথে কি করছো? মেহজাবিন বিড়বিড় করে বলল। ঠিক সেই সময় একটা কালো এসইউভি মেহজাবিনের সামনে এসে থামলো। গাড়ি থেকে নামলেন মেহজাবিনের বাবা আশরাফ সাহেবের এক পুরনো সহকর্মী ইন্সপেক্টর জামাল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। মেহেজাবিন, জলদি গাড়িতে ওঠো, তোমার বাবার ওপর আবার আক্রমণ হয়েছে হসপিটালে। আর শোনো, আদ্রিয়ান চৌধুরী সম্পর্কে এক ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে। মেহজাবিন কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠলো, কিন্তু ও খেয়াল করো ইন্সপেক্টর জামাল গাড়িটা হসপিটালের দিকে না নিয়ে শহরের বাইরের নির্জন হাইওয়ের দিকে নিচ্ছে। মেহজাবিন ভিতরে সেই নতুন জাগ্রত হিন্দিও ওকে সাবধান করে দিল। আঙ্কেল, রাস্তা তো ভুল হচ্ছে। মেহজাবিন শান্ত গলায় বলল। ইন্সপেক্টর জামাল হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো চেনা আন্তরিকতা নেই। ভুল নয় মা, তোমাকে সঠিক ঠিকানাতেই নিয়ে যাওয়া হচ্ছে। প্রজেক্ট ওমাগে তার স্পষ্টার কাছে ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। মেহজাবিন বুঝলো ইন্সপেক্টর জামান আসলে ওর মায়ের লোক। ও আর দেরি করলো না, চলন্ত গাড়ির ভেতরে ও জামালের উপর ঝাঁপিয়ে পড়লো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেহজাবিনের শরীর এখন অসুরের মতো শক্তি। ও যখন জামানের হাড়টা মোচড় দিল, তখন হাড় ভাঙার মটমট শব্দ হলো। ও জামানকে এক ধাক্কায় গাড়ির বাইরে ফেলে দিল এবং নিজে স্টারিং ধরে গাড়িটা কন্ট্রোল করলো। মেহজাবিন গাড়ি নিয়ে সোজা আদিয়ানের সেই গোপন বেসমেন্টে ফিরে এলো। ও জানতো পুলিশ বা ওর মা কেউ এই জায়গাটার কথা পুরোপুরি জানে না। বেসমেন্টে ঢুকেও দেখলো কম্পিউটারের মনিটরগুলো একা একাই চলছে। স্ক্রিনে একটি ভিডিও প্লে হলো। আদিয়ান দাঁড়িয়ে আছে একটা পাহাড়ের পাদদেশে, তার মাথায় ব্যান্ডেজ, হাতে রক্ত। মেহজাবিন, আমি জানতাম তুমি এখানে আসবে। আমি যদি মরে গিয়ে থাকি তবে জানবে আমি তোমাকে মুক্ত করতে পারিনি, কিন্তু আমি যদি বেঁচে থাকি তবে জেনে রেখো আমাদের লড়াই এখন শুরু। তোমার মা তোমাকে যা বানিয়েছেন তা হলো ওমেগা, এক ধরনের সুপার সোলজার যার স্মৃতি কোনোদিনও মোছা যায় না। 12 নম্বর পাতাটা আসলে কোনো ম্যাপ ছিল না, ওটা ছিল একটা কোড। ভিডিওর আদিয়ান হঠাৎ থেমে গেল। সে পিছনে তাকালো, যেন কেউ আসছে। মেহজাবিন, আমার বাড়ির পিছনের বাগানে যে বড় কৃষ্ণচূড়া গাছটা আছে ওটার নিচে ঘুরবে। সেখানে আমি তোমার জন্য একটা উপহার রেখেছি। আর হ্যাঁ, কাউকে বিশ্বাস করবে না, এমনকি তোমার বাবাকেও নয়। ভিডিওটা সেখানেই শেষ হয়ে গেল। মেহজাবিনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আদিয়ান কেন ওর বাবাকে বিশ্বাস করতে নিষেধ করলো? তবে কি আশরাফ সাহাবও এই নোংরা খেলার অংশ? কৃষ্ণচূড়ার গাছের নিচে সেই উপহার। মেহজাবিনের কদাল দিয়ে বাগানে গেল। মেহজাবিন কদাল নিয়ে বাগানে গেল। মাঝাতে অন্ধকার বাগানেও মাটি খুঁড়তে শুরু করলো। প্রায় 2 ফুট নিচেও একটা মেটাল বক্স পেল। বক্সটা খুলতেই ওর চোখ ছানাপাড়া। ভিতরে রাখা আছে আদিয়ানের সেই আইকনিক কালো মুখোশ, একটা উন্নত মানের কাস্টমাইজ পিস্তল আর একটা নীল রঙের ছোট ইনজেকশন, সাথে একটা চিরকুট। ওমেগাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ড্রাগটি লাগবে। তোমার মা তোমাকে রিপ্রোগ্রাম করার চেষ্টা করবেন। এটা নিলে তুমি তোমার নিজের সত্তা ধরে রাখতে পারবে।
মেহজাবিন ইঞ্জেকশনটা হাতে নিল। ঠিক তখনই বাগানের লাইটগুলো দপ করে জ্বলে উঠল। মেহজাবিন দেখলো ওকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে ডজন খানিক সশস্ত্র লোক, আর তাদের নেতৃত্ব দিচ্ছে তার বাবা আশরাফ চৌধুরী। আশরাফ সাহেবের হাতে একটি রিমোট। তিনি ধীর পায়ে মেহজাবিনের দিকে এগিয়ে গেল। উপহারটা পেয়ে গেলে তবে। আদ্রিয়ান বড্ড বেশি চালাক ছিল, কিন্তু ও জানতো না ওর সব চাল আমি আগেই থেকেই জানতাম। মেহজাবিন গর্জে উঠল। বাবা, আপনিও এদের সাথে? আপনি আদ্রিয়ানকে মারতে চাইছিলেন? আশরাফ সাহেব দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিয়ান আমার বন্ধু মতিনের ছেলে হতে পারে, কিন্তু সে একটা ত্রুটিপূর্ণ প্রজেক্ট ছিল। সে খুব বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল তোমার প্রতি। কিন্তু তুমি মেহজাবিন, তুমি নিখুঁত। তোমার মা আর আমি মিলে তোমাকে তৈরি করেছি। আমরা কোনো অপরাধী নই মা, আমরা এক নতুন পৃথিবী তৈরি করেছি। মেহজাবিন দেখলো তার বাবার চোখে সেই মমতা নেই, এক নিষ্ঠুর বৈজ্ঞানিক কৌতূহলে পরিণত হয়েছে। অবুঝলো আদিয়ান ঠিকই বলেছে, এই পৃথিবীতে ও একা। আদ্রিয়ান কোথায়? মেহজাবিন তাদের দাঁত চেপে জিজ্ঞাসা করলো। আদ্রিয়ান এখন আমাদের নতুন ল্যাবে একটা কাচের জারে। ও মরেনি মেহজাবিন, ওকে আমরা র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করছি আমার পরবর্তী আপগ্রেডের জন্য। মেহজাবিন আর কোনো কথা বলল না। দ্রুত নীল ইঞ্জেকশনটা নিজের ঘাড়ে পুশ করে দিল। মুহূর্তের মধ্যে ওর শরীরের প্রতিটি কর যেন জ্বলে উঠল। ওর চোখের মনি সম্পূর্ণ নীল হয়ে গেছে। ও অনুভব করলো ওর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এটা কোনো অলৌকিক কিছু নয়, ওর শরীরে থাকা ন্যানো চিপগুলো ওভারলোড হচ্ছে। আশা সাহেব ঘাবড়ে গেলেন। গুলি করো, ওকে থামাও। কিন্তু মেহজাবিন এখন বুলেটের চেয়েও দ্রুত। ওর বাতাসের মতো নড়ে উঠল। চোখের পলকে চারজন গার্ডের অস্ত্র কেড়ে নিয়ে সেগুলোকে ভেঙে ফেলল। ও যখন ওর বাবার সামনে গিয়ে দাঁড়ালো, ওর কণ্ঠস্বর ছিল যান্ত্রিক এবং গম্ভীর। প্রজেক্ট ওমেগা এখন অ্যাক্টিভেট, কিন্তু আপনারা একটা ভুল করেছেন। আদ্রিয়ান আমাকে শুধু লড়তে শেখায়নি, তিনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন। আর ভালোবাসা কোনো প্রোগ্রামিং দিয়ে মোছা যায় না। মেহজাবিন ওর বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অন্ধকারের দিকে দৌড় দিল। ও জানে ওকে কোথায় যেতে হবে। ওকে যেতে হবে শহরের সবচেয়ে উঁচু সেই টাওয়ারে, যেখানে ওর মা রেহানা পারভিন বসে আছেন। অন্ধকার টাওয়ার। রাত 4টায় মেহজাবিন টাওয়ারের ছাদে পৌঁছালো। সেখানে আগে থেকেই কেউ একজন অপেক্ষা করছে। ছায়ায় থাকা একজন মানুষ, তার হাতে একটা গিটার ব্যাগ। মানুষটা ছায়া থেকে বেরিয়ে এলেন। মেহজাবিন হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। মানুষটার কেউ নয় আদিয়ান, কিন্তু তার মুখটা অর্ধেকটা প্লাস্টিক সার্জারি করা, আর তার চোখে কোনো চেনা চাহনি নেই। সে যান্ত্রিকভাবে মেহজাবিনের দিকে তাকিয়ে বলল। টার্গেট আইডেন্টিফাই, প্রজেক্ট ওমেগাকে ধ্বংস করতে হবে। মেহজাবিন চিৎকার করে উঠল। আদ্রিয়ান, এটা আমি, আপনার মেহজাবিন। কিন্তু আদিয়ান তার পিঠ থেকে একটা বিশেষ তরোয়ার বের করলো। সে মেহজাবিনের দিকে ধেয়ে এলো। আদিয়ানকে রিপ্রোগ্রাম করা হয়েছে। এখন সে মেহজাবিনের পরম শত্রু। ঠিক সেই মুহূর্তে টাওয়ারের বড় স্ক্রিনে রেহানা পারভিনের মুখ ফুটে উঠল। তিনি অট্টহাসি দিয়ে বললেন। কেমন লাগছে মা? তোমার নিজের ভালোবাসার মানুষটি এখন তোমার জম। দুজনের মধ্যে যে বেঁচে থাকবে সেই হবে আমার আসল উত্তরসূরি। মেহজাবিন কি পারবে আদিয়ানের স্মৃতি ফিরিয়ে আনতে, নাকি নিজের জীবন বাঁচাতে ওকে আদিয়ানকে খুন করতে হবে? আর আদিয়ানের সেই নীল ইঞ্জেকশন কি মেহজাবিনকে সত্যি সাহায্য করবে, নাকি ওটাও রেহানা পারভিনের কোনো নতুন চাল? টাওয়ারের চারটা যেন এক প্রখণ্ড মেঘের রাজ্য, কিন্তু সেই মেঘে আজ বৈদ্যুতের বদলে বারুদের গন্ধ। মেহজাবিনের সামনে দাঁড়িয়ে থাকা আদিয়ানকে আজ আর চেনা যাচ্ছে না। তার সেই গভীর চোখ দুটো, যা একসময় মেহজাবিনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো, আর সেখানে কেবল বরফ শীতল শূন্যতা। আদিয়ানের হাতে সেই বিশেষ তালোয়ার, যার অগ্রভাগ থেকে নীলচে রঙের লেজার বের হচ্ছে। আদ্রিয়ান প্লিজ। মেহজাবিন ফুঁফিয়ে উঠল। আমি আপনার মেহজাবিন, আপনার নীলপদ্ম। আদিয়ান কোনো উত্তর দিল না। তার কান দিয়ে একটা যান্ত্রিক বিপ বিপ শব্দ হচ্ছে। সে তলোয়ারটা ঘুরিয়ে মেহজাবিনের দিকে একটা মরণ ঘাতি কোপ চালালো। মেহজাবিন শরীরের সবটুকু ক্ষিপ্রতা দিয়ে এক পাশে সরে দিল। তলোয়ারটি কংক্রিটের
মেজের এক বিশাল অংশের মাঝখানের মতো কেটে ফেললো। মেহজাবিন বুঝতে পারলো ওর শুধু কথা দিয়ে আদিয়ানকে ফেরাতে পারবে না, ওকে আদিয়ানের খুব কাছে পৌঁছাতে হবে। আদিয়ান আবার ঝাঁপিয়ে পড়লো। এবার মেহজাবিন পাল্টা আক্রমণ করলো না, বরং ও আদিয়ানের তলোয়ারের ধারালো দিকটা নিজের হাত দিয়ে চেপে ধরলো। রক্ত ঝরঝর করে মেহজাবিনের হাত দিয়ে আদিয়ানের শুটের উপর পড়তে লাগলো। আদিয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। রক্তের উষ্ণতা আর সেই চেনা ঘ্রাণ তার যান্ত্রিক মস্তিষ্কে কোনো এক প্রণস্মৃতি জট পাকিয়ে দিল। কেন কেন নড়ছো না? আদিয়ানের গলাটা আজ ভাঙ্গা, যেন বহু বছর পর সে কথা বলছে। মেহজাবিন হাসতো, যে হাসিতে কেবল বিষাদ মাখানো। সে রক্তমাখা হাতটা দিয়ে আদিয়ানের প্লাস্টিক সার্জারি করা গালে হাত রাখলো। কারণ আপনার মেহজাবিন আপনাকে আঘাত করার চেয়ে মরে যাওয়াটা বেশি সহজ মনে করে। মেহজাবিন আদিয়ানের খুব কাছে হেগে গেল। ওর তপ্ত নিঃশ্বাস আদিয়ানের ঘাড়ে লাগছে। আদিয়ান যেন এক মুহূর্তের জন্য সেই পুরনো আদিয়ান হয়ে উঠল। সে তরোয়ালটা ফেলে দিয়ে মেহজাবিনকে সজোরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনের কোনো বীরের নয়, বরং এক পরাজিত প্রেমিকের। আদিয়ান মেহজাবিনের কপালে মাথা ঠেকে ফিসফিস করে বলল, আমাকে মেরে ফেলো মেহজাবিন। আমার মাথার ভিতর ওরা একটা চিপ বসিয়েছে, যা প্রতি সেকেন্ডে আমাকে নির্দেশ দিচ্ছে তোমাকে ছিঁড়ে ফেলতে। আমি নিজেকে আর নিয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। মেহজাবিন আদিয়ানের ঠোঁটে নিজের আঙ্গুল রাখলো। না, আমরা একসাথে বেরোবো এখান থেকে। ঠিক সেই রোমান্টিক মুহূর্তে আরিয়ানের শরীরটা একবার কেঁপে উঠল, তার চোখ আবার লাল হয়ে উঠল। সে মেহজাবিনকে দূরে সরিয়ে দিয়ে নিজের মাথা চেপে ধরে চিৎকার করতে লাগলো। পালাও, ও আসছে। রেহান আমার ভিতরে দ্বিতীয় কাউকে ঢুকিয়ে দিয়েছে। হঠাৎ টাওয়ারের মাঝখানে দেওয়ালটা সরে গেল। বেরিয়ে এলো এক বিশাল বহুল কামরা। সেখানে মোমবাতি জ্বলছে, রেড ওয়াইন রাখা হয়েছে টেবিলে। রেহানা পারভিন একটা রাজকীয় চেয়ারে বসে আছেন। বড্ড বেশি নাটক হয়ে গেল। রেহানা পারভিন হাততালি দিয়ে উঠল। মেহজাবিন, তুমি কি সত্যি ভেবেছিলে ভালোবাসা দিয়ে আমার প্রোগ্রামিংকে ভাঙা সম্ভব? আদ্রিয়ানকে আমি এমনভাবে তৈরি করেছি যে সে যখন তোমাকে ভালোবাসে তখন তার ভেতরে থাকা বিষাক্ত ড্রাগনটি সক্রিয় হয়। ও যত বেশি তোমার প্রতি দুর্বল হবে ওর শরীর তত দ্রুত ধ্বংস হয়ে যাবে। মেহজাবিন দেখলো আদিয়ান মেঝেতে পরে ছটফট করছে। তার কান, হাড়, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রেহানা একটা ছোট্ট রিমোট বের করলেন। মেহজাবিন, একটা ডিল করি। তুমি যদি স্বেচ্ছায় আমার ওমেগা 2 প্রজেক্টের গিনি গিনিপিগ হও, তবে আমি আদ্রিয়ানের শরীরের সেই চিপটা ডিঅ্যাক্টিভ করে দিব। ও বেঁচে যাবে। ও তোমাকে কোনোদিন মনে রাখতে পারবে না। ও হবে এক সাধারণ মানুষ। আদিয়ান যন্ত্রণার মাঝেও মেহজাবিনের পা জড়িয়ে ধরল। না, মেহজাবিন রাজি হবে না। ওর কথা শোনো না। মেহজাবিন আদিয়ানের দিকে তাকালো, তারপরে ধীর পায়ে ওর মায়ের দিকে এগিয়ে গেল। ওর চোখে এখন এক অদ্ভুত সংকল্প। ও রেহানার টেবিল থেকে ওয়াইনের প্লাস্টিকটা তুলে নিল এবং এক চুমুকে পান করলো। দিল মঞ্জুর মা। মেহজাবিন শান্ত গলায় বলল, কিন্তু আমারও তো একটা শর্ত আছে। আদ্রিয়ানকে তুমি আজই এই শহর থেকে দূরে পাঠিয়ে দেবে। ও যেন কোনোদিন জানতে না পারে আমি কোথায় আছি। রেহানা হাসলেন। অবশ্যই, আমার নিজের মেয়ে বলে কথা। রেহানা রিমোটের একটা বোতাম চাপলেন। আদিয়ানের ছটফটানি থমকে গেল। সে গভীর ঘুমে তলিয়ে গেল। রেহানা তার গার্ডের নির্দেশনা দিলেন আদিয়ানকে সরিয়ে নিয়ে যেতে। আদিয়ানকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, মেহজাবিনের কপালে শেষবারের মতো একটা দীর্ঘ চুমু এঁকে দিল। আমাদের পরিচয়টা ভুল ছিল আদ্রিয়ান, কিন্তু আমাদের গল্পটা আমি শেষ হতে দেব না। আদিয়ানকে সরিয়ে নেওয়ার পর রেহানা মেহজাবিনকে একটা গোপন ল্যাবে নিয়ে গেল। সেখানে মেহজাবিনকে একটি চেয়ারে বেঁধে ফেলা হলো। রেহানা একটি বিশাল সিরিজে হাতে নিলেন। এবার আসল খেলা শুরু। মা, তুমি জানো কেন আমি তোমাকে ওমেগা নাম দিয়েছি? কারণ ওমেগা মানে শেষ। তুমি হবে আমার শেষ সাম্রাজ্যের শেষ চাবিকাঠি। রেহানা যখন সিরিজটা মেহজাবিনের হাতে ঢোকালেন, মেহজাবিন যন্ত্রণা চিৎকার করার বদলে হ হ করে হাসতে শুরু করলো। রেহানা অবাক হয়ে গেলেন। হাসছো কেন? মেহজাবিন তার মাথাটা কাত করে বলল, মা, তুমি ভুলে গেছো আদ্রিয়ান আমাকে কি দিয়েছিল? ওই নীল ইঞ্জেকশনটা। ওটা শুধু আমাকে বাঁচানোর জন্য ছিল না, ওটা ছিল একটা ভাইরাস আপলোডার। রেহানা চমকে গিয়ে ল্যাপটপের দিকে তাকালেন। ল্যাবের সব ডাটা মুছে যাচ্ছে। মেহজাবিন ওর শরীরের বাঁধনগুলো তুড়ি মেরে ছিঁড়ে ফেলল। আদ্রিয়ান আর আমি আগে থেকেই জানতাম তুমি এই ডিলটা করবে। আদ্রিয়ান যখন
আমাকে জড়িয়ে ধরেছিল, তখন ও আমার কানে বলেছিল 10 মিনিট সময় দাও মাকে বিভ্রান্ত করতে। মেহজাবিন রেহানার গলা চেপে ধরল। আদ্রিয়ান এখন মুক্ত, আর তুমি, তোমার এই টাওয়ার এখনো পুলিশের ঘেরাওয়ে। কিন্তু রেহানা পারভিন হার মানার পাত্রী নন। তিনি মেহজাবিনের কানে ফিসফিস করে বললেন, তুমি কি সত্যিই মনে করো আদ্রিয়ান তোমাকে ভালোবেসে মুক্ত করেছে? মেহজাবিন, ও এই নীল ইঞ্জেকশনটা আসলে কি ছিল তুমি জানো? ওটা ছিল আদ্রিয়ানের নিজের অস্তিত্ব তোমার ভেতরে ট্রান্সফার করার মাধ্যম। আদ্রিয়ান এখন আর নেই, সে এখন তোমার ভেতরে বাস করছে। তার স্মৃতি, তার রাগ, তার খুনি সত্তা সব এখন তোমার। মেহজাবিন স্থানের মতো দাঁড়িয়ে রইল। ও নিজের হৃদস্পন্দন অনুভব করার চেষ্টা করলো, কিন্তু ও যা শুনলো তাতে ওর রক্ত হিম হয়ে গেল। ওর বুকের ভিতর একটা নয়, দুটো হৃদস্পন্দন শোনা যাচ্ছে। একটি ওর নিজের, আর অন্যটি আদ্রিয়ানের, সেই বিশেষ ছন্দে চলা যান্ত্রিক হৃদস্পন্দন। টাওয়ারের চারপাশটা এখন পুলিশি ঘেরাও, আর ধ্বংসস্তূপের মাঝে যেন এক অদ্ভুত কাভারের মতো নিস্তব্ধতা। মেহজাবিন তার মায়ের সেই বিষাক্ত কথাগুলো শোনার পর ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। তার বুকের ভিতর এখন এক অদ্ভুত টানাপোড়া। সে অনুভব করতে পারছে তার প্রতিটি শিরায় উপশিরায় কর্ণ এক আগন্তুকের অস্তিত্ব। ও দৌড়ে নিচে নেমে এলো। সেখানে আদ্রিয়ানের অচেতন দেহটি স্ট্রেচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। মেহজাবিন গার্ডদের ধাক্কা দিয়ে সরিয়ে আদ্রিয়ানের উপর আছড়ে পড়ল। আদ্রিয়ান, চোখ খুলুন। আপনি আমার ভেতরে আছেন, মানে কি? কথা বলুন। আদিয়ানের শান্ত চেহারাটা এখন চাঁদের আলোয় দেবদূতের মতো লাগছে। মেহজাবিন ওর চিবুক ধরে নিজের দিকে ফেরালো। আদিয়ানের কোনো সাড়া নেই। মেহজাবিন পাগলের মতো আদিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট রাখলো। না, এটা কোনো সাধারণ চুম্বন ছিল না, এটা ছিল তার নিজের জীবনের সবটুকু প্রাণশক্তি আদিয়ানের শরীরে ফিরিয়ে দেওয়া এক মরিয়া চেষ্টা। হঠাৎ আদিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ হলো, কিন্তু সেই চোখ আগের মতো যান্ত্রিক নয়। আদিয়ানের হাতটা মেহজাবিনের পিঠ বেয়ে উঠে এলো। সে মেহজাবিনকে সজোরে নিজের বুকে টেনে নিল। আদিয়ান আর মেহজাবিন এখন শহর থেকে অনেক দূরে। পাহাড়ের ঢালে আদিয়ানের একটি গোপন কাঠের বাংলোতে বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর ঘরের ভিতরে ফায়ার প্লেসের আগুনের উষ্ণতা। আদিয়ানের ক্ষতগুলো মেহজাবিন নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে। কেন করলেন এটা আদ্রিয়ান? মেহজাবিন খুব নিচু স্বরে প্রশ্ন করলো। কেন নিজের অস্তিত্ব আমার ভেতর ভাগ করে দিলেন? আদিয়ান মেহজাবিনের হাতটা নিজের গালে চেপে ধরলো। আগুনের আলোয় আদ্রিয়ানের চোখের মণি দুটো চিকচিক করছে। কারণ আমি জানতাম তোমার মা তোমাকে পুরোপুরি ওমেগা বানিয়ে ফেললে তুমি আর আমার মেহজাবিন থাকবে না। আমি আমার চেতনার একটা অংশ তোমার ন্যানোচিপে বসিয়ে দিয়েছি, যাতে তোমার ভিতরে সবসময় আমি জেগে থাকি। তুমি যখন কাঁদবে আমি অনুভব করব, তুমি যখন হাসবে আমার হৃদস্পন্দন বেড়ে যাবে। মেহজাবিন আদিয়ানের কোলের উপর মাথা রাখলো। আদিয়ান ওর চুলে আঙ্গুল চালাতে লাগলো। এই মুহূর্তে তারা কেউ আর টিচার কিংবা স্টুডেন্ট নয়। তারা কেউ সাইকো কিলার বা প্রজেক্ট ওমেগা নয়। তারা কেবল দুজন মানুষ, যারা মৃত্যুকে ফাঁকি দিয়ে একে অপরের কাছে ফিরে এসেছে। আপনি খুব অদ্ভুত। মেহজাবিন হাসলো, চোখে এক ফোঁটা জল। একজন সাইকো কিলার এত রোমান্টিক হতে পারে? আদিয়ান মেহজাবিনের থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলো। আমি সাইকো কিলার ছিলাম মেহজাবিন, কারণ আমার জীবনে দেখার মতো কোনো সুন্দর স্বপ্ন ছিল না। কিন্তু তোমাকে দেখার পর খুনের রক্তে ভেজা হাতগুলো গোলাপের সুবাস খুঁজতে শুরু করেছে। আদিয়ান ধীরে ধীরে মেহজাবিনের দিকে ঝুঁকে এলো। তাদের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। আগুনের শিখাগুলো দেওয়ালে তাদের দীর্ঘ ছায়া তৈরি করছে। আদিয়ান মেহজাবিনের ঘাড়ে এক উষ্ণটা চুম্বন এঁকে দিয়ে ফিসফিস করে বলল, আমি হয়তো কোনোদিন স্বাভাবিক হতে পারবো না মেহজাবিন, আমার রাতগুলো সবসময় খুনের নেশায় কাটবে। তুমি কি পারবে এই অন্ধকারকে ভালোবাসতে? মেহজাবিন আদিয়ানের শার্টের কলারটা শক্ত করে টেনে ধরল এবং তাকে নিজের আরো কাছে টেনে নিল। আমি আপনার অন্ধকারের সবচেয়ে উজ্জ্বল অংশ হয়ে থাকবো আদ্রিয়ান। সেই বৃষ্টি ভেজা রাতে পাহাড়ের নির্জনতায় আদিয়ান আর মেহজাবিন একে অপরের মাঝে হারিয়ে গেল। তাদের মিলন ছিল একাধারে পবিত্র এবং ভয়ঙ্কর, যেন দুটি অগ্নেয়গিরি একে অপরের মাঝে মিশে শান্ত হতে চাইছেন। আয়নার ওপারে অন্য এক হাদিয়ান
ভর হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে মেহজাবিনের ঘুম ভেঙে গেল। পাশে আদিয়ান নেই। মেহজাবিন ভয় পেয়ে গেল। ও ধরপড়ে উঠে বসলো। সারা বাড়ি নীরব। ও ধীর পায়ে বাথরুমের দিকে গেল। দেখলো আয়নার সামনে আদিয়ান দাঁড়িয়ে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। তার পিঠে অদ্ভুত সব কাটা দাগ, যা কোনো এক মানচিত্রের মতো লাগছে। আদ্রিয়ান! মেহজাবিন ডাকলো। আদিয়ান ঘুরল না। সে স্থির হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। মেহজাবিন এগিয়ে গিয়ে আদিয়ানের কাঁধে হাত রাখলো, কিন্তু আদিয়ানের শরীরটা পাথরের মতো ঠান্ডা। হঠাৎ আয়নার ভিতরে আদিয়ান কথা বলে উঠলো, কিন্তু আদিয়ান আসল ঠোঁট নড়ছে না। আয়নার প্রতিবিম্বটি বলল, মেহজাবিন, তোমার পাশের মানুষটাকে বিশ্বাস করো না? আমি এখানে আটকা পড়ে আছি। মেহজাবিন ছিটকে সরে এলো। ও দেখলো ওর সামনে দাঁড়িয়ে থাকা আদিয়ান ধীরে ধীরে মুখ ফেরালো। তার চোখ দুটো এখন সম্পূর্ণ সাদা, আর তার কপাল থেকে রক্ত চুইয়ে পড়ছে। আদিয়ান একটা অদ্ভুত যান্ত্রিক গলায় বলল, মাস শেষ হয়েছে মেহজাবিন। এখন সময় ডাটা ট্রান্সফার করার। মেহজাবিন দেখলো আদিয়ানের সারা শরীর থেকে ছোট ছোট নীল রঙের আলো বের হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে ঘরের দেওয়ালে রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা ফুটে উঠছে, দিস ইজ নট অ্যাড্রিন, অ্যাড্রিন ইজ ইন দ্য বেসমেন্ট। এটি আদিয়ান নয়, আদিয়ানের বেসমেন্ট আছে। মেহজাবিন বুঝতে পারলো গত কয়েক ঘন্টা সে যার সাথে রোমান্স করেছে তার আলিঙ্গনে নিজেকে সঁপে দিয়েছিল। সে কোনো মানুষ ছিল না, সে ছিল আদিয়ানের চেতনার একটি ডিজিটাল প্রজেকশন বা হলগ্রাম, যা রেহানা পারভিন তৈরি করেছিলেন মেহজাবিন মস্তিষ্ক থেকে তথ্য চুরি করার জন্য। মেহজাবিন চিন্তা করার পর চিৎকার করে উঠল এবং হাতের ফুলদানিটা আয়নায় ছুঁড়ে মারল। আয়না ভাঙার সাথে সাথে সেই ছামূর্তিতে মিলিয়ে গেল। মেহজাবিন দেখলো ও একা একা ঘরে দাঁড়িয়ে আছে। হরিগায় আদিয়ানের কোনো স্পর্শ চিহ্ন নেই। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো মেহজাবিনের বালিশের পাশে একটা টাটকা পদ্ম নীল রাখা, আর সেই ফুলের উপরে রাখা আদিয়ানের সেই সত্যিকারের আংটিটা। যদি আদিয়ান ওখানে না থাকে, তবে নীলপদ্ম আর আংটিটা কে রেখে গেল? মেহজাবিন কি তবে নিজের অজান্তে হ্যালুসিনেশনের শিকার হচ্ছে, নাকি আসলে আদিয়ান এখনো কোথাও ছায়ার মতো ওকে রক্ষা করছে? বাংলার ভেতরটা মায়াবী নীল আলোয় ডুবে আছে। মেহজাবিন আর আদিয়ান এখন পৃথিবীর সব নিয়মের বাহিরে। মেহজাবিন জানে না সে স্বপ্নে আছে নাকি বাস্তবে। তবে মেহজাবিনের হাতের স্পষ্টটা অনেক বেশি জ্যান্ত। আদিয়ান তাকে জানলার পাশের ডিভাইনটাতে নিয়ে বসালো। বাইরে পাহাড়ের ঢালে মেঘদের আনাগোনা, আর ভিতরে আগুনের উষ্ণতা। আদিয়ান মেহজাবিনের কপালে নিচের কপাল ঠেকালো। তার চোখ দুটো আজ কুয়াশার মতো ধূসর। আদিয়ান নিচু স্বরে জিজ্ঞাসা করলো, তুমি কি জানো মেহজাবিন, আমার এই অন্ধকার জীবনে তুমি হলে একমাত্র আলো, যার কোনো ফিল্টার নেই। আমি চেয়েছিলাম তোমাকে সরিয়ে দিতে, কিন্তু আমার প্রোগ্রামিং তোমার গান পেলেই অকেজো হয়ে যায়। মেহজাবিন উত্তর দিল না। সে আদিয়ানের গলার টাইটা আলতো করে খুলে দিল। আদিয়ানের শুটের উপর রক্তের চাপ, কিন্তু মেহজাবিনের কাছে ওটা কোনো বিভৎস নয়, ওটা তাদের যুদ্ধের চিহ্ন। সে আদিয়ানের বুকের উপর নিজের গাড়ি রাখলো। আদিয়ানের হৃদস্পন্দন আর স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত। আপনি কি আমাকে ঘৃণা করেন আদ্রিয়ান? মেহজাবিন ফিসফিস করে জিজ্ঞাসা করলো। হাদিয়ান মেহজাবিনের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে নিল। তাদের মধ্যে এখন সুতার ব্যবধানও নেই। হাদিয়ান মেহজাবিনের ঘাড়ে মুখ গুঁজে দিয়ে এক দীর্ঘশ্বাস নিল। ঘৃণা করার শক্তি থাকলে হয়তো বেঁচে যেতাম মেহজাবিন। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমার ভিতরে খুনিটাও এখন তোমার সামনে নত জানো। আদিয়ান মেহজাবিনকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোলো। বিছনায় নামিয়ে দেওয়ার পর আদিয়ান মেহজাবিনের দুপাশে হাত রেখে তাকে খাঁচায় বন্দি করার মতো বুকে চাপিয়ে পড়ল। মেহজাবিনের চোখে এক অদ্ভুত নেশা। সে আদিয়ানের গাল বেয়ে নিজের হাত বুলিয়ে দিল। আদিয়ানের খসখসে দাড়ি মেহজাবিনের আঙ্গুলে এক শিহরণ জাগালো। আদিয়ান ধীরে ধীরে মেহজাবিনের ঠোঁটের খুব কাছে এলো। তাদের নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছে। আজকের পর হয়তো আমাদের আর দেখা হবে না মেহজাবিন। আজ রাতে আমি শুধু তোমার আদ্রিয়ান হতে চাই, কোনো প্রজেক্ট বা কোনো কিলার নয়। মেহজাবিন আদিয়ানের শার্টের কলার টেনে ধরে তাকে নিজের ঠোঁটের উপর নামিয়ে আনলো। এক গভীর নেশাতুর এবং আদিম চুম্বনে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। বৃষ্টির শব্দ আর বজ্রপাতের গর্জনের মাঝেও তাদের হৃদস্পন্দন ছাপিয়ে
উঠছিল। আদিয়ানের স্পর্শে কোনো যান্ত্রিকতা ছিল না, ছিল এক হারানো মানুষের ফিরে আসার আকুতি। মেহজাবিন অনুভব করলো আদিয়ানের এক ফোঁটা তপ্ত জল তার গালে পড়ল। সেই রাতে মেহজাবিন আর আদিয়ার শরীরের প্রতিটি কষে এক অপরে গেঁথে নিল। আদিয়ানের আলিঙ্গনে মেহজাবিন খুঁজে পেল তার জীবনের চরম সার্থকতা। তাদের ভালোবাসা ছিল আগুনের মতো দাহ, আবার বৃষ্টির মতো শীতল। ভোর হওয়ার ঠিক আগে মেহজাবিনের তন্দ্রা ভেঙে গেল। হাদিয়ান পাশে নেই। সে দেখলো ঘরের দরজাটা খোলা। মেহজাবিন দ্রুত একটা চাদর গায়ে জড়িয়ে বাইরে এলো। দেখলো কুয়াশার ভিতরে আদিয়ান পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে। মেহজাবিন পিছন থেকে তাকে জড়িয়ে ধরলো। আদ্রিয়ান, ভেতরে চলুন, খুব ঠান্ডা। কিন্তু আদিয়ান যখন ঘুরে দাঁড়ালো, মেহজাবিন আর্তনাদ করে উঠল। আদিয়ানের মুখটা একদম ধবধবে সাদা, আর তার চোখ থেকে নীল রঙের তরল গড়িয়ে পড়ছে। আদিয়ান হাসলো, কিন্তু সেই হাসি কোনো প্রাণ নেই। তুমি যাকে ভালোবেসেছো মেহজাবিন, সে আমি নই। আমি হলাম আদ্রিয়ানের একটা ডিজিটাল ড্রিম ভার্সন, যা তোমার মস্তিষ্ক গত রাতে তৈরি করেছে। মেহজাবিন পিছিয়ে গেল। কি বলছেন আপনি? আমি আপনাকে স্পর্শ করেছি। আমরা তো। আদিয়ান ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। তার কণ্ঠস্বর প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। তোমার মা তোমার কফিতে যে সাইকো অ্যাক্টিভ ড্রাগস মিশিয়েছিল, এটা তারই ফল। আসল আদ্রিয়ান গত রাতেই ধরা পড়েছে। আর তুমি তুমি এখন তোমার মায়ের নতুন ল্যাবে বন্দি। মেহজাবিন চারিদিকে তাকালো। পাহাড়, বাংলো, বৃষ্টি সবকিছুই প্লেসের মতো ফেটে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার সামনে ভেসে উঠলো ধবধবে সাদা একটা ঘর। সে কোনো বাংলোতে নেই, সে একটা কাছের জলের ভিতরে বন্দি। তার শরীরে অসংখ্য তার লাগানো। হঠাৎ জলের বাইরে থেকে আদিয়ানের কণ্ঠস্বর শোনা গেল। মেহজাবিন দেখলো চারটির ঠিক ওপাশে আদিয়ান দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাত পা শেকল দিয়ে বাঁধা। তার সামনে দাঁড়িয়ে আছে মেহজাবিনের মা, রেহানা পারভিন। রেহানা পারভিন হাসলেন। কেমন লাগলো মা ড্রিম ডেট? কেমন লাগলো মা তোমার ড্রিম ডেট? এবার বলো, আদ্রিয়ানের মেমোরি চিপের পাসওয়ার্ড কি, যেটা ও কাল রাতে তোমার অবচেতন মনে লুকিয়ে রেখেছে? সাদা দেওয়ালে ধবধবে সাদা মেঝে। মেহজাবিন কাছের জারের ভেতরে হাঁপাচ্ছে। ওর নাকে মুখে মাস্ক লাগানো, শরীর জুড়ে অসংখ্য সূক্ষ্ম ইলেকট্রোকড। জারের ওপাশে রেহেনা পারভিন পৈশাচিক হাসি হাসছেন। আর আদ্রিয়ান শেকলবন্দি অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, আর শরীরে ক্ষতবিক্ষত। মেহজাবিন, মন দাও। রেহেনার কণ্ঠস্বর স্পিকারে প্রতিধ্বনিত হলো। তুমি যে স্বপ্নের জগতে আদ্রিয়ানের সাথে রাত কাটিয়েছ, ওটা স্রেফ যৌনতা ছিল না, ওটা ছিল একটা ডেটা মাইনিং। আদ্রিয়ান তার মেমোরি চিপের মাস্টার কি তোমার অবচেতন মনে লুকিয়ে রেখেছে। ওটা দাও, নইলে আদ্রিয়ানের এই ক্ষতবিক্ষত শরীরটা আমি কুকুরের সামনে ফেলে দেব। মেহজাবিন চোখ বন্ধ করলো। ওর ভিতরে এক তীব্র দহন। ও আরো সেই স্বপ্নের জগতে ফিরে যেতে চাইলো। ও জানে আদিয়ান তাকে শুধু ভালোবাসেনি, বরং সেই তীব্র ঘনিষ্ঠতার আড়ালে কোনো এক সংকেত দিয়ে গেছে। ড্রামভার্স পুনরম্ভ মেহজাবিন আবার নিজেকে সেই কুয়াশাচ্ছন্ন বাংলায় আবিষ্কার করলো। তবে এবার 4-5টা প্লেসের মতো ভাঙছে। আদিয়ান সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পরনে কোনো শার্ট নেই। তার পিঠের ওপর সেই অদ্ভুত মানচিত্রের মতো কাটা দাগগুলো জ্বলছে। মেহজাবিন দৌড়ে গিয়ে আদিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে। আদিয়ানের শরীরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু স্পর্শ এক অদ্ভুত বিদ্যুৎ। আদ্রিয়ান, মা আমাদের দেখছে। আপনি আমাকে কি দিয়েছিলেন সেই রাতে? মেহজাবিন ডুকরে কেঁদে উঠল। আদিয়ান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে এক বিষাদময় প্রেম। সে মেহজাবিনের মুখটা 2 হাতে তুলে ধরল। মেহজাবিন, এই স্বপ্নটা আমাদের শেষ আশ্রয়। রেহানা আমাদের ব্রেন হ্যাক করেছে, কিন্তু সে আমাদের হৃদস্পন্দন হ্যাক করতে পারেনি। মনে করো সেই মুহূর্তটা যখন আমি তোমার কানের নিচে ঠোঁট রেখেছিলাম। আমি কি বলেছিলাম? মেহজাবিন মনে করার চেষ্টা করলো। সেই উক্ত রাতে যখন বৃষ্টির শব্দে পৃথিবী ডুবে গিয়েছিল, আদ্রিয়ান তার কানে ফিস ফিস করে একটি অঙ্কের মতো শব্দ বলেছিল। 7, 2, 4 রোজ। অতিরিক্ত রোমান্টিক
সিকোয়েন্স স্বপ্নের চূড়ান্ত মিলন। মেহজাবিন বুঝতে পারলো এটাই সেই পাসওয়ার্ড, কিন্তু ও যদি এটা এখন মুখে বলে দেয় রেহানা এটা জেনে যাবে। আদিয়ান মেহজাবিনকে আরো কাছে টেনে নিল। স্বপ্নের এই মায়াবী পরিবেশে আদিয়ানের ঠোঁট মেহজাবিনের ঠোঁট স্পর্শ করলো। এই চুম্বন ছিল আগের চেয়েও তীব্র, যেন তারা সময়ের স্রোতকে থামিয়ে দিতে চাইছে। মেহজাবিন, আদিয়ান দীর্ঘশ্বাস ফেলেই বলল, রেহানা ভাবছে পাসওয়ার্ডটা কোনো শব্দ, কিন্তু পাসওয়ার্ডটা হলো আমার আর তোমার হৃদস্পন্দনের সিনক্রোনাইজেশন। আমাকে অনুভব করো। আদিয়ান মেহজাবিনের হাতটা নিজের বুকের পাশে রাখলো। মেহজাবিন অনুভব করলো আদিয়ানের হৃৎপিণ্ডিত একটা বিশেষ ছন্দ লাফাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মেহজাবিন নিজের জামার উপরের বোতামগুলো খুলে ফেললো। স্বপ্নের এই নিষিদ্ধ জগতে তারা আবার একে অপরের শরীরের ভাঁজে হারিয়ে গেল। কিন্তু এবার এই মিলন কেবল কামনার নয়, বরং রেহানাকে ফায়ারওয়ার ভাঙার একটি কোড। আদিয়ানের প্রতিটি পরশ মেহজাবিনের শরীরে একটি নতুন ফোল্ডার খুলে দিচ্ছে। তারা যখন একে অপরের সাথে চরম ঘনিষ্ঠ হলো, তখন মেহজাবিনের মস্তিষ্ক থেকে একটা বিশাল ডাটা প্যাকেট আদিয়ানের জিম্মি দেহে ট্রান্সফার হতে শুরু করলো। স্বপ্নের ভিতরে আদিয়ান মেহজাবিনের কানে ফিসফিস করেই বলল, আই লাভ ইউ প্রজেক্ট ওমেগা, এবার জাগো। বাস্তব জগৎ হঠাৎ লেবের কাছে যারটা শব্দে ফেটে পড়ল। মেহজাবিন ছিটকে বাইরে এলো। আদিয়ানের শেকলগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। আদিয়ান উঠে দাঁড়ালো। তার চোখ এখন আগুনের মতো লাল। পাসওয়ার্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। সে এখন আর জিম্মি নয়, সে এখন ফুল মোড সাইকো কিলার। রেহানা পারভিন চিৎকার করে উঠল, গার্ডস, ওদের শেষ করো। কিন্তু ঠিক তখনই লেবের ছাদ ভেঙে এক বিশাল রোবটিক ড্রোন নিচে নেমে এলো। ড্রোন থেকে নামলো একজন সুঠামদেহী মানুষ, যার পরনে গোল্ডেন রঙের মাস্ক, তার সাথে একদল রেড আর্মি। রেহানা পারভিন থমকে গেলেন। কে আপনি? মাস্ক পরা লোকটি হাসল, তার কণ্ঠস্বর যান্ত্রিক। রেহানা, তুমি খেলনা নিয়ে খেলছিলে, আমি এসেছি ইন্ডাস্ট্রি দখল করতে। আমি দ্য ডিকটেটর। আদ্রিয়ান আর মেহজাবিন দুজনেই এখন আমার সম্পত্তি। নতুন শত্রু, দ্য ডিরেক্টর। সে রেহানার বর ছিল, কিন্তু এখন সে নিজের সব দখল করতে চায়। তার হাতে একটি রিমোট, যা দিয়ে সে আদিয়ানের ব্রেন চিপকে কন্ট্রোল করতে পারে। সে রিমোটের একটা বোতাম টিপল। আদিয়ান হঠাৎ মেহজাবিনের গলা টিপে ধরল। তার মুখে কোনো করুণা নেই। সে মেহজাবিনকে দেওয়ালের সাথে চেপে ধরল। আদ্রিয়ান, আমি মেহজাবিন শ্বাস নিতে পারছে না। দ্য ডিরেক্টর হাসতে হাসতে বলল, ভালোবাসা একটা ভাইরাস মেহজাবিন, আর আমি সেই ভাইরাসের অ্যান্টিডোট। আদ্রিয়ান, তোমার প্রিয়াকে শেষ করে দাও। ল্যাবের ভিতরে যখন আদিয়ান মেহজাবিনের গলা টিপে ধরছে, তখন দ্য ডিরেক্টর অট্ট হাসি দিচ্ছে। ঠিক তখনই ল্যাবের ভারী ইস্পাতের দরজাটা গ্রেনেড বিস্ফোরণে উড়ে গেল। ধোঁয়ার ভিতর থেকে ভেতরে ঢুকলো দুজন সশস্ত্র ব্যক্তি। নীল, আদিয়ানের ছোট ভাই, যে কয়েক বছর আগে এক মিশনে নিখোঁজ হয়েছিল। আদিয়ান ভাবতো সে মৃত। নীলের চোখে এখন প্রতিশোধের আগুন, কারণ সে মনে করে আদিয়ান তাকে মারার জন্য ফেলে এসেছে। সারা, মেহজাবিনের ক্লাসমেট ও আদিয়ানের প্রাক্তন প্রেমিকা। সারা আদিয়ানকে পাগলের মতো ভালোবাসতো। সে মেহজাবিনের প্রতি ঈর্ষায় অন্ধ এবং ডিরেক্টরের সাথে হাত মিলিয়ে এই লেবে হদিস দিয়েছে। সারার হাতে একটি সাউন্ড গান। সে সরাসরি আদিয়ানের দিকে তাক করে ট্রিগার চাপলো। এক বিশেষ ফ্রিকোয়েন্সির শব্দে আদিয়ান মেহজাবিনকে ছেড়ে দিয়ে কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। ডিরেক্টরের প্রোগ্রামিং সাময়িকভাবে জ্যাম হয়ে গেল। নীল এগিয়ে এসে মেহজাবিনকে মেঝে থেকে টেনে তুলল, কিন্তু মেহজাবিন কৃতজ্ঞতা জানানোর আগেই নীল তার কপালে বন্দুক ঠেকালো। বেশি খুশি হয়েও না ভাবি, আমার ভাইয়ের ভালোবাসার মানুষকে তিলে তিলে মরতে দেখতে আমার খুব ভালো লাগবে। সারা এগিয়ে গিয়ে আদিয়ানের চিবুক উচিত হলো। কেমন আছো আদ্রিয়ান? এই মেয়েটার জন্য আমাকে ভুলে গেলে? যার বাবা তোমাকে ড্রাগ দিয়ে জানোয়ার বানিয়েছিল, সেই মেয়ের সাথেই সংসার করছো? মেহজাবিন অবাক হয়ে দেখলো আদিয়ানের চোখে সারার প্রতি কোনো ঘৃণা নেই, বরং একটা অপরাধবোধ। আদিয়ান কাঁপা কাঁপা গলায় বলল, সারা, তুমি বেঁচে আছো? সারা হ হ করে হেসে উঠল। বেঁচে আছি তোমার মৃতদেহে ফুল দিতে। ডিরেক্টর সাহেব, আপনি আদ্রিয়ানকে নিয়ে যান। এই মেহজাবিনকে আমি নিজের হাতে ডি সেকশন দিতে চাই।
ডিরেক্টর, যার আসল নাম সালাউদ্দিন, আদিয়ানের বাবার একসময় ব্যবসায়িক পার্টনার। ঠিক আছে সারা, কিন্তু মনে রেখো প্রজেক্ট ওমেগার রক্ত যেন নষ্ট না হয়। তারপর সালাউদ্দিন সাহেব হাসল। সালাউদ্দিন আদিয়ানকে অন্য ঘরে নিয়ে গেল। মেহজাবিনকে একটা অন্ধকারে সেলে বন্দি করা হলো, কিন্তু অবাক করার বিষয় হলো নীল নিজেই সেই সেলে ঢুকলো, তবে মেহজাবিনকে মারার জন্য নয়। সে মেহজাবিনের সামনে বসে পড়ল। তুমি কি সত্যি আদ্রিয়ানকে ভালোবাসো? নীলের গলায় হঠাৎ মায়ার সুর। মেহজাবিন কান্না ভেজা চোখে তাকালো। নিজের জীবনের চেয়েও বেশি। নীল একটা দীর্ঘশ্বাস ফেলল। আদ্রিয়ান আর সারা একসময় এনগেজড ছিল, কিন্তু তোমার মা রেহানা পারভিন সারাকে সরিয়ে দিয়ে তোমাকে আদ্রিয়ানের জীবনে ঢোকান, কারণ তোমার জেনেটিক কোড আদ্রিয়ানের সাথে ম্যাচ করে। আদ্রিয়ান তোমাকে ভালোবেসে কারণ ওকে সেভাবেই প্রোগ্রাম করা হয়েছিল। তুমি কি জানো তোমার প্রতি ওর এই টানটা স্রেফ একটা হরমোনাল মেহজাবিনের কাজ। পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। তবে আদিয়ানের প্রকৃতিও প্রেম নয়। ঠিক সেই মুহূর্তে ছেলের জানলা দিয়ে কেউ একজন ভিতর ঢুকলো। কালো পোশাক পরা সেই মানুষটি আর কেউ নয়, আদিয়ান। সে কোনো মতে গার্ডদের হাত থেকে পালিয়ে এসেছে। আদিয়ান দৌড়ে এসে মেহজাবিনকে দড়িয়ে ধরলো। মেহজাবিন ওকে সরিয়ে দিতে চাইল, কিন্তু আদিয়ানের ঠোঁটটা ঠোঁটে মিশে গেল এক দীর্ঘ, যন্ত্রণাদায়ক এবং তৃষ্ণার্ত চুম্বন। মেহজাবিন অনুভব করলো আদিয়ানের চোখে জল ওর গালে পড়ছে। নীল মিথ্যা বলেছে মেহজাবিন। আদিয়ান ফিসফিস করে বলল, সারাকে আমি কোনোদিন ভালোবাসিনি। ও ছিল আমার বাবার চাপিয়ে দেওয়া বোঝা। তোমাকে আমি যখন প্রথম ল্যাবে দেখেছিলাম তখন আমার চিপ অফ ছিল। আমি তোমাকে একজন সাধারণ মেয়ে হিসেবে ভালোবেসেছি। এই নাও তোমার সেই পাসওয়ার্ডের বাকি অংশ, রোজ। আদিয়ান মেহজাবিনের হাতে একটা লাল রঙের ক্যাপসুল দিল। এটা রোজ ভাইরাস। এটা খেলে তোমার শরীরের ওমেগা পাওয়ার 10 গুণ বেড়ে যাবে, কিন্তু তুমি আমাকে ভুলে যাবে। তুমি কি আদ্রিয়ানকে ভুলে গিয়ে নিজের জীবন বাঁচাবে? বাইরের বারান্দায় সারা আর নীল দাঁড়িয়ে। নীলের হাতে একটা সিগারেট। সারা বলল, আদ্রিয়ান আর মেহজাবিনকে আজ রাতেই শেষ করে দেব। নীল সবার দিকে তাকালো, তার চোখে লুকানো তুমি প্রেম। আদ্রিয়ানকে ভুলতে পারিস না কেন সারা? আমি তো সবসময় তোমার পাশে ছিলাম। আদ্রিয়ান এখন তোমাকে লাভে ফেলে পালাল। আমি তোমাকে আগুন থেকে বের করেছি। সারা নীলের গালে একটা চড় মারল। তুমি সবসময় ওর ছায়া হয়েই থাকবে নীল, কোনোদিন আদ্রিয়ান হতে পারবে না। নীল সবার হাতটা সজোরে চেপে ধরলো এবং তাকে নিজের দিকে টেনে নিল। আদ্রিয়ান হাতে চাই না সারা, আমি তোমার মনের রাজা হতে চাই। তোমার শরীরে প্রতি আচিতে আমার স্পর্শ দিয়ে তোমাকে আমার করে নিতে চাই। তুমি ভালোবাসা না দিলেও তোমার শরীরে আমার স্পর্শের দহন জ্বালাতে চাই। নীল সারাকে জবরদস্তি চুম্বন করলো। এক বিষাক্ত রোমান্স শুরু হলো সেখানে, যেখানে ঘৃণার কামনার লড়াই চলছে। মেহজাবিন কি রোজ ক্যাপসুলটা খাবে? সে কি আদিয়ানকে ভুলে গিয়ে একাই লড়বে? আর নীল কি সত্যি সারার সাথে হাত মিলিয়ে আদিয়ানকে মারবে, নাকি সে কোনো বড় চাল খেলেছে? আদিয়ানের সেই রোজ ভাইরাসটি কি সত্যি স্মৃতি মশার ড্রাগ, নাকি ওটা সালাউদ্দিনকে মারার কোনো মরণ যন্ত্রণা? শহরের আকাশে আজ মেঘের ঘনঘটা। সাউথ এশিয়ার ইউনিভার্সিটির ঘটনার পর পুরো শহরে এখন হাই আর্টে। এই ক্রাইম সিন ইনভেস্টিগেট করতে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ 2 অফিসারকে। এএসপি আরিয়ান চৌধুরী, আদিয়ানের কাজিন। সে আদিয়ানকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করে। আরিয়ানের প্রেমিকা মায়া, একজন ফরেনসিক্স এক্সপার্ট। একসময় আদিয়ানের দ্বারা ভুলবশত আহত হয়েছিল, যা তাদের মধ্যে বিচ্ছেদের দেয়া তুলে দিয়েছে। ইন্সপেক্টর জুবাইর, একজন সৎ কিন্তু রহস্যময় কর্মকর্তা, যার সাথে মেহজাবিনের বাবার কোনো পুরনো গোপন সম্পর্ক আছে। ডিরেক্টর আস্তানার ভিতরে মেহজাবিন আর আদিয়ান এখন বিচ্ছিন্ন। আদিয়ানকে একটি ইলেকট্রনিক চেয়ারে আটকে রাখা হয়েছে। তার সামনে দাঁড়িয়ে সারা তার হাতের আঙুলগুলো আদিয়ানের বুকে ক্ষতগুলোর উপর দিয়ে বুলিয়ে দিচ্ছে। মনে আছে আদ্রিয়ান, এই বুকের বাঁ দিকে আমি মাথা রেখে ঘুমানোর স্বপ্ন দেখতাম, কিন্তু তুমি সেই জায়গাটা দিলে এক পুলিশের মেয়েকে। আদিয়ান চদরের মাঝেও হাসলো। সারা, ভালোবাসা কোনো জোর করে আদায় করা জিনিস নয়। মেহজাবিন আমার আত্মা, আর তুমি ছিলে আমার বাবার একটি ভুল সিদ্ধান্ত। সারা রেগে গিয়ে আদিয়ানের গায়ে সজোরে চড় মারল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো পুলিশের সাইরেন।
এসিপি আরিয়ান চৌধুরী তার ফোর্স নিয়ে আস্তানায় ঘিরে ফেলেছে। আরিয়ান মেগাফোনে ঘোষণা করলো, সালাউদ্দিন আরিয়ানকে আমাদের হাতে তুলে দিন, আপনার সময় শেষ। বাইরে পুলিশ ভ্যানের ভিতর আরিয়ান আর মায়া বসে আছে। আরিয়ানের চাল শক্ত, সে আদিয়ানকে আজ জ্যান্ত বা মৃত ধরতে চায়। তুমি কি ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছ নাকি ডিউটি করছো? মায়া শান্ত গলায় জিজ্ঞাসা করলো। আরিয়ান মায়ের দিকে তাকালো। মায়ের কপালে সেই পুরনো ক্ষতটা এখনো আছে। মায়া, যে লোকটা তোমার জীবন ধ্বংস করতে চেয়েছিল তাকে আমি আইনের হাতে দেবই। সে আমার ভাই হলেও অপরাধী। মায়া দীর্ঘশ্বাস ফেলল। আদ্রিয়ান আমাদের জীবন ধ্বংস করেনি আরিয়ান, সে আমাদের সে আগুনের মাঝ থেকে বের করেছিল। তুমি সত্যিটা কেন স্বীকার করছো না? আরিয়ান মায়াকে হঠাৎ নিজের দিকে টেনে নিল। এক উত্তপ্ত কিন্তু যন্ত্রণাদায়ক চুম্বনে সে মায়ের মুখ বন্ধ করে দিল। আমি তোমাকে ভালোবাসি মায়া, আর সেই ভালোবাসা দোহাই দিয়ে বলছি, আজ আদ্রিয়ান চৌধুরীকে আমি শেষ করবই। ছেলে বসে মেহজাবিন হাতে সেই লাল ক্যাপসুলটির দিকে তাকিয়ে আছে। আদিয়ান বলেছে এটি তাকে শক্তিশালী করবে, কিন্তু তার স্মৃতি মুছে দেবে। সে কি আদিয়ানকে ভুলে যাবে? আদিয়ানের সেই সম্পর্ক, স্পর্শ, সেই আলিঙ্গন সবে কি তাহলে মুছে যাবে? না, আমি আপনাকে ভুলবো না আদ্রিয়ান। মেহজাবিন বিড়বিড় করে বলল, এই ক্যাপসুলটি খেলনা, বরং ওটা ভেঙে তার ভেতরে থাকা তরলটি নিজের রক্তের ক্ষতে মাখিয়ে দিল। মুহূর্তের মধ্যে মেহজাবিনের চোখের রং বদলে টকটকে লাল হয়ে গেল। তার শরীরে প্রজেক্ট ওমেগার পূর্ণ শক্তি জাগ্রত হলো, কিন্তু আদিয়ানের সেই বিশেষ পাসওয়ার্ড ব্যবহারের কারণে তার স্মৃতি অক্ষুণ্ণ রইল। সে ছেলের দরজা লাথি দিয়ে ভেঙে ফেলল, তারপর বাইরে বের হয়ে এলো। সামনে পড়লো নীল। নীল তার গান ত্যাগ করলো। কোথায় আছো ভাবি? মেহজাবিন নীলের দিকে তাকিয়ে এমন এক গতিতে এগোলো যেন নীল গুলি চালানোর সময়ও পেল না। মেহজাবিন নীলের টুটি চেপে ধরে আর তাকে দেওয়ালের সাথে গেঁথে ফেলে। তোমার ভাইয়ের সাথে যা করেছো তার বিচার আমি করব নীল, তবে তার আগে ওই ডিটেক্টরকে শেষ করব। মেহজাবিন নীলকে ছেড়ে দিয়ে সারার আদিয়ানের ঘরের দিকে দৌড় দিল। পুলিশের গুলিবর্ষণ শুরু হলো। ল্যাবের ভিতরে হুড়োহুড়ি। সারা যখন আদিয়ানকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিল তখন মেহজাবিন ঘরে ঢুকলো। সারা চুলের মুঠি ধরে সে তাকে মেঝেতে আছাড় মারল। আমার স্বামীর থেকে দূরে থাকো ডাইনি। মেহজাবিন গর্জে উঠল। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর জুবাইর পিছনের দরজা দিয়ে ল্যাবে ঢুকলেন। তিনি সালাউদ্দিনকে ডিরেক্টর সেলুট দিলেন। মেহজাবিন আর আদিয়ান অবাক হয়ে দেখলেন, জুবাইর আসলে পুলিশ অফিসার নয়, তিনি সালাউদ্দিনের সবচেয়ে বড় গোপনচর। জুবাইর হাসলেন। মেহজাবিন, তোমার বাবা আশরাফ সাহেব তোমাকে যা বলেনি তা হলো এই পুরো প্রজেক্টের পেছনে শুধু তোমার মা নন, তোমার বাবাও একটা বিরাট মাস্টার মাইন্ড। তিনি চাচ্ছেন আদ্রিয়ান আর তোমাকে লড়িয়ে দিয়ে এক নতুন জেনারেশনে সুপার হিউম্যান তৈরি করতে। পুলিশ বাহিনীও এই প্রজেক্ট অর্থায়ন চলছে। আদিয়ান তার বাঁধন ছিঁড়ে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আক্ষরিক অর্থে সাইকো কিলারের উন্মাদনা। সে মেহজাবিনের দিকে তাকালো। মেহজাবিন, শহরটা এখন নরক হয়ে যাবে। তুমি কি আমার সাথে লড়বে, নাকি ওই পুলিশ আর তোমার বাবার পাশে দাঁড়াবে? আদিয়ার মেহজাবিনের কবর জড়িয়ে ধরে তাকে এক গভীর চুম্বনে সিক্ত করলো। বাগরুদের ধোঁয়া আর পুলিশের গুলির শব্দের মাঝে তাদের এক রোমাঞ্চের এক অদ্ভুত থ্রিলার তৈরি হলো। এসিপি আরিয়ান হঠাৎ লেবে ঢুকলেন। তিনি দেখলেন আদিয়ান আর মেহজাবিন একে অপরের হাতে হাত রেখে ছাদ থেকে লাফ দিচ্ছেন, কিন্তু নিচে করেও মাটি ছিল না, ছিল একটি অতল গহ্বর। জুবাইর সালাউদ্দিনকে বললেন, স্যার, প্ল্যান সাকসেসফুল। ওদের আমরা যেখানে চেয়েছিলাম সেখানেই পাঠিয়েছি। অন্ধকারের ভিতর দিয়ে পতনের অনুভূতিটা মেহজাবিনের হৃদস্পন্দন যেন গলায় তুলে এনেছে। কান ফাটানো বাতাসের শর শব্দ। আদিয়ান ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। ও যখন মনে করলো এই বুঝি শেষ, ঠিক তখনই একটা বিশাল আকার বাচ্চা নীল জলে তারা ছিটকে পড়ল। জলটা সাধারণ ছিল না, ওটা ছিল এক ধরনের রাসায়নিক জেল যা তাদের পতনের গতিতে শুকিয়ে গেল। মেহজাবিন জল থেকে উঠে হাঁপাতে লাগলো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার নয়, বরং দেয়াল বসানো ফ্লোরোসেন্টের টিউবের নীলাভে আলোর জায়গাটা অদ্ভুত দেখাচ্ছে। আদিয়ান ওর পাশে এসে দাঁড়ালো। তার ভেজা চুলগুলো কপালে এসে পড়েছে। চোখে সেই রক্তিমাভা এখনো কাটেনি। আমরা কোথায় আদ্রিয়ান? মেহজাবিন ফিসফিস করে জিজ্ঞাসা করলো। আদিয়ান চারপাশটা তীক্ষ্ণ নজরে দেখে নিল। এটাকে বলা হয় সেক্টর 0।
আমার বাবা আর তোমার বাবা মিলে এই আন্ডারগ্রাউন্ড শহরটা বানিয়েছিলেন। এটা ছিল তাদের পালানোর রাস্তা এবং গোপন গবেষণাগার। উপরে যে পুলিশ অফিসার আরিয়ান চৌধুরীকে দেখলে, সেও জানে সেও জানে না তার পায়ের নিচে কি ভয়ঙ্কর সাম্রাজ্য গড়ে উঠেছে। ওইদিকে অপরে লেবে এসিপি আরিয়ান চৌধুরী বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। তার চোখের সামনে তার ভাই আর মেহজাবিন উধাও হয়ে গেল। ফরেন্সিক এক্সপার্ট মায়া আড়ালে গিয়ে আদিয়ান ফেলে যাওয়া সেই খোদাই করা আংটিটি নিজের পকেটে ভরে নিল। মায়া, তুমি কিছু পেয়েছো? আরিয়ান কঠোর গলায় জিজ্ঞাসা করেন। মায়া চমকে উঠল, কিন্তু নিজেকে সামনে নিল। না আরিয়ান, কোনো প্রমাণই নেই, ওরা স্রেফ বাতাসে মিশে গেছে। আরিয়ান মায়ার খুব কাছে এগিয়ে গেল। মায়ের গায়ের সুগন্ধ আজ আরিয়ানকে পাগল করে দিচ্ছে, কিন্তু তার মনে সন্দেহ আরো তীব্র হচ্ছে। আরিয়ান মায়ের ঘাড়ের কাছে নিজের হাত রেখে ফিসফিস করে বলল, তুমি এখনো আদ্রিয়ানকে ভালোবাসো, তাই না মায়া? 3 বছর আগে যখন আদ্রিয়ান তোমাকে গুলি করেছিল, ওটা দুর্ঘটনা ছিল না, ওটা ছিল ওর একটা সাইকোপ্যাথিক্স পরীক্ষা। আর তুমি এখনো সেই স্মৃতি আগলে রেখেছো। মায়া আরিয়ানের চোখের দিকে তাকিয়ে অবিচল গলায় বলল, আরিয়ান, আদ্রিয়ান আমাকে গুলি করেনি, সে আমাকে বাঁচানোর জন্য গুলি খেয়েছিল। তুমি সত্যিটা জানো না, কারণ জানলে হয়তো নিজেই নিজেকে শেষ করে দিতে। তাদের এই তপ্ত বাদানুবাদের মাঝেই মায়া আরিয়ানকে সজোরে নিজের দিকে টেনে নিল। এক যন্ত্রণাদায়ক এবং বিষাক্ত রোমান্টিক চুম্বনে তারা একে অপরের প্রতি ঘৃণার টান জাহির করলো। আরিয়ান বুঝতে পারলো মায়া কিছু একটা লুকাচ্ছে, যা এই কেসকে পুরোপুরি বদলে দিতে পারে। নিচে আন্ডারগ্রাউন্ডে মেহজাবিন আর আদিয়ান একটি কাচের ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে। সেখানে সব ধরনের আধুনিক সুবিধা আছে। আদিয়ান তার ভিজে যাওয়া শার্টটা খুলে ফেললো। তার পিঠের সেই নোনা চিপগুলো এখন নীল আলোর মতো থুকপুক করছে। মেহজাবিন আদিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। তার নিজের কাপড়ও ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। মেহজাবিন আদিয়ান নিজের দিকে তাকালো। তার চোখে এখন আর খুনি নেই, আছে এক তীব্র তৃষ্ণা। মেহজাবিন, তোমার শরীরে রোজ ভাইরাস সক্রিয় হয়েছে। আদিয়ান নেশাতুর গলায় বলল, তুমি কি অনুভব করছো তোমার রক্ত এখন ফুটছে? মেহজাবিন আদিয়ানের বুকের উপর হাত রাখলো। সেই অনুভব করলো তার ভিতরে সেই অমেগা সত্তা আদিয়ানের সান্নিধ্যে শান্ত হয়ে আছে। আমি শুধু আপনাকে অনুভব করছি আদ্রিয়ান। এই অন্ধকার, এই ভাইরাস কিছুই আমাকে আপনার থেকে দূরে রাখতে পারবে না। আদিয়ান মেহজাবিনকে পাজা কোলা করে তুলে নিয়ে বিছনায় নামিয়ে দিল। জানার ওপাশে আন্ডারগ্রাউন্ডের সিটি কৃত্রিম আলো। আদিয়ানের চুম্বনে আজ এক বন্যতা ছিল। মেহজাবিনও পিছিয়ে রইল। রোজ ভাইরাসের প্রভাব তার শরীর আর অনুভূতিগুলোকে বহুগুণ বেড়ে দিচ্ছে। তারা একে অপরের শরীরকে এমনভাবে পরিষ্কার করতে লাগলো যেন তারা একটি গোপন পাসওয়ার্ড আনলক করেছে। আদিয়ান মেহজাবিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেই বলল, মেহজাবিন, এই রাতের পর হয়তো আমি আর মানুষ থাকবো না। আমি হয়তো পুরোপুরি মিসিং হয়ে যাব। তুমি কি পারবে আমাকে আমার মানবতা মনে করিয়ে দিতে? মেহজাবিন আদিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি আপনার হৃদস্পন্দন হয়ে থাকবো আদ্রিয়ান, সব সময়। পুলিশ কর্মকর্তা জুবেয়ার ও আশরাফ সাহেব বৈঠক। শহরের গোপন কফি শপে ইন্সপেক্টর জুবেয়ার আর মেহজাবিনের বাবা আশরাফ সাহেব বসে আছেন। জুবাইরের মুখে এক বিচিত্র হাসি। স্যার, ওরা সেক্টর 0-তে ঢুকে পড়েছে, ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন। আশরাফ সাহেব কফিতে চুমুক দিলেন। তার চোখে মুখে কোনো পিতার মমতা নেই। আদ্রিয়ান আর মেহজাবিনের মিলন থেকে যে নিউ জেনারেশন জন্ম নিবে, সেটা হবে পৃথিবীর পরাজয়ের শক্তি। জুবের, তুমি নিশ্চিত তো আরিয়ান চৌধুরী কিছু টের পাবে না? আরিয়ান মায়াকে নিয়ে ব্যস্ত স্যার। মায়ের হার্টের যে চিপটা বসানো আছে, সেটা দিয়ে আমরা আরিয়ানকেও কন্ট্রোল করতে পারবো। তার মনে মায়া নিজের একটি জ্বলন্ত বোমা। সে জানুক আর না জানুক, সে আরিয়ানের পতন এবং আদিয়ানের উত্থানের চাবিকাঠি। ভোর হওয়ার কিছুক্ষণ আগে মেহজাবিনের ঘুম ভেঙে গেল। সে দেখলো আদিয়ান ঘুমাচ্ছে, কিন্তু আদিয়ানের শরীর থেকে ছোট ছোট নীল রঙের স্ফুলিং বের হচ্ছে, যা মেহজাবিনের শরীর ঢুকে যাচ্ছে। মেহজাবিন আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে দেখলো তার চোখের মণি এখন আর লাল নেই, ওটা রূপালী হয়ে গেছে। আয়নার ভিতরে সে নিজের প্রতিবিম্ব নয়, বরং তার মা রেহানা পারভিনকে দেখতে পেল। প্রতিবিম্বটি বলল, অভিনন্দন মেহজাবিন, অভিনন্দন। তুমি সফলভাবে আদ্রিয়ানের থেকে সোর্স কোড কপি করেছো। এখন তোমার কাজ হলো আদ্রিয়ানকে সেক্টর 0 মেইন চেম্বারে নিয়ে আসা।
ওখানে গেলেই ওর মৃত্যু নিশ্চিত এবং তোমার মুক্তি। মেহজাবিন মাথা চেপে ধরল। তার মাথায় এখন দুটো কণ্ঠস্বর, একটি আদিয়ানের প্রতি ভালোবাসা আর অন্যটি রেহানা পারভিনের প্রোগ্রামিং। ঠিক সেই মুহূর্তে আদিয়ান পিছন থেকে মেহজাবিনকে জড়িয়ে ধরল। তার স্পর্শে মেহজাবিন শিউরে উঠল। আদিয়ান মেহজাবিনের গলায় চুমু খেয়ে বলল, মেহজাবিন, তুমি কি মারবে? মেহজাবিন থমকে গেল। আদিয়ান কি তবে সব জানে? আদিয়ান মেহজাবিনের হাতে একটি ছুরি দিল। যদি তোমাকে শক্তি পেতে হয় তবে এটাই সুযোগ। সেক্টর 0-র মেইন ল্যাবরেটরির ভিতরে মেহজাবিনের হাতে সেই রূপালী রঙের ছোঁয়া। আদিয়ান ওর ঠিক সামনে বুক পেতে দাঁড়িয়ে আছে। ওর চোখে কোনো ভয় নেই, আছে এক বুক জ্বালা ধরালো শান্ত তৃষ্ণা। চারিদিকে নিস্তব্ধতা যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। মারবে আমাকে মেহজাবিন? আদিয়ানের কণ্ঠস্বর যেন কোনো গভীর গহ্বর থেকে ভেসে আসছে। মেহজাবিনের শরীর কাঁপছে। ওর মস্তিষ্কের ভিতরে রেহানা পারভিনের সেই যান্ত্রিক কণ্ঠস্বর অনবরত নির্দেশনা দিচ্ছে। মারো ওকে। ও মারা গেলেই সোর্স কোডটি তোমার হবে। তুমি হবে তার শক্তিশালী অধিকারিণী। কিন্তু মেহজাবিনের হৃদয় ও ছড়াটা সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। আদিয়ানের কাছে গিয়েও তার শার্টের কলারটা খামচে ধরল। আমি ঈশ্বরই হতে চাই না আদ্রিয়ান, আমি আপনাকে চাই, আপনার এই রক্ত মাংসের মানুষটাকে চাই। আদিয়ান হঠাৎ মেহজাবিনকে দেওয়ালের সাথে চপটে ধরল। ওর হাত মেহজাবিনের কোমরের লোহার বেষ্টনীর মতো শক্ত হয়ে আসত। তুমি ভুল করলে মেহজাবিন, আমাকে না মেরে তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। আদিয়ান মেহজাবিনের ঠোঁটে ঝাঁপিয়ে পড়ল। সেই চুম্বন কোনো কমলতা ছিল না, ছিল এক ধরনের তীব্র লড়াই। রোজ ভাইরাস আর ওমেগা কোরের সংমিশ্রিত তাদের দুজনের শরীর থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বের হচ্ছে। লেবেল লাইটগুলো দপ করে নিভে গেল। শুধু আদিয়ানের পিঠে ননা চিপের নীল আলোয় ঘরটা আলোকিত। বিছানায় মেহজাবিন আর আদিয়ানের শরীর যখন এক হলো তখন মনে হচ্ছিল কোনো নিষিদ্ধ যজ্ঞা চলছে। আদিয়ানের প্রতি স্পর্শে মেহজাবিন অনুভব করছে এক অলৌকিক শক্তি। আদিয়ান ওর খাড়ের কাছে নিজের দাঁত বসিয়ে দিল। হালকা রক্তক্ষরণ হলো, কিন্তু সেই ব্যথার মাঝে মেহজাবিন এক স্বর্গসুখ অনুভব করলো। তারা একে অপরের তার ভিতরে ঢুকে পড়তে চাইছিল। আদিয়ান মেহজাবিনের চোখের দিকে চেয়ে ফিসফিস করে বলল, তোমার রক্তে এখন আমার সোর্স কোড বইছে মেহজাবিন। তুমি এখন আর কেবল আমার স্ত্রী নও, তুমি আমার অস্তিত্বের অংশ। তাদের মিলন ছিল একেধারে আদিম এবং যান্ত্রিক, যেখানে ভালোবাসার সংজ্ঞাই বদলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রেবের অ্যালবাম বেজে উঠল। রেড অ্যালবাম। সেক্টর 0-র মেইন গেট কেউ একজন ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। ওপরে মনিটরে দেখা গেল এসপি আরিয়ান চৌধুরী আর একদল মুখোশধারী কমান্ডোর ভিতরে ঢুকছে। আরিয়ানের সাথে আছে মায়া, কিন্তু আরিয়ান জানে না মায়ার হার্টের যে চিপটা বসানো আছে সেটা এখন রিমোট কন্ট্রোল দিয়ে অ্যাক্টিভেট করা হয়েছে। মায়ের চোখ দুটো হঠাৎ করে স্থির হয়ে গেল। সে তার হাত থেকে লেজার গান বের করে নিজের টিমের সদস্যদের উপর গুলি চালাতে শুরু করলো। মায়া, কি করছো তুমি? আরিয়ান চিৎকার করে উঠল। মায়া কোনো উত্তর দিল না। সে রবটের মতো আরিয়ানের দিকে বন্দুক তাক করলো। টার্গেট আইডেন্টিফাই। আরিয়ান চৌধুরীকে শেষ করতে হবে। আরিয়ান তার ভালোবাসার মানুষের মুখে এই মরণ সংকেত শুনে পাথর হয়ে গেল। মায়া যখন ট্র্যাগারে চাপতে গেল ঠিক তখনই আদিয়ান আর মেহজাবিন ল্যাবের ভিতর থেকে নাটকীয়ভাবে বেরিয়ে এলো। আদিয়ানে এক লাথি মেরে মায়ের হাতের বন্দুক ফেলে দিল। আরিয়ান আদিয়ানের দিকে তেড়ে এলো। সব তোমার খেলা। তুমি মায়াকে কি করেছো? আদিয়ান আরিয়ানকে এক ধাক্কায় সরিয়ে দিল। মায়াকে বাঁচানোর সময় এটা নয় আরিয়ান। উপরে তোমার বাবা আর মেহজাবিনের বাবা মিলে পুরো শহর উড়ানোর পরিকল্পনা করেছে। সেক্টর 0 এখন একটা বিশাল টাইম বোমা। মেহজাবিন দেখলো ল্যাবের এক কোণে একটি বড় পর্দা জ্বলে উঠল। সেখানে দেখা যাচ্ছে তার বাবা আশরাফ সাহেবকে। তিনি হাসছেন। অভিনন্দন আদ্রিয়ান, মেহজাবিনের সাথে তোমার মিলনই ছিল আমার শেষ ধাপ। এখন মেহজাবিনের গর্ভে যে চাইল্ড কোড তৈরি হচ্ছে সেটা হবে পৃথিবীর প্রথম বায়ো রোবট। আদ্রিয়ান, তুমি ভাবছিলে তুমি মেহজাবিনকে রক্ষা করছো, আসলে তুমি আমাকে আমার শ্রেষ্ঠ অস্ত্র তৈরি করতে সাহায্য করছো। মেহজাবিন সেরে উঠল। সে নিজের পেটের দিকে তাকালো। সেখানে একটা ক্ষীণ নীল আলোর টিমটিম করছে। আদিয়ান মেহজাবিনের হাতটা ধরল। তার চোখে এখন এক ভয়ঙ্কর জেদ। আশরাফ সাহেব, আপনি যা ভেবেছেন তা হবে না।
আদিয়ান মেহজাবিনকে নিয়ে ল্যাবের সে বিষের চেম্বারের দিকে দৌড় দিল, কিন্তু যাওয়ার আগে মায়া হঠাৎ আরিয়ানের কানে ফিস ফিস করে কিছু একটা বলল। মায়ার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে আরিয়ানের পকেটে একটা ছোট্ট মেমোরি চিপ ঢুকিয়ে দিল। মেজের উপর গড়িয়ে পড়লো। আরিয়ান মায়াকে জড়িয়ে ধরলো। মায়া না। মেহজাবিন লেবের দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালো। সে দেখলো লেবের চারপাশের দেওয়ালগুলো আয়নার মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে, আর সেই আয়নার ওপাশে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের মৃতদেহ, সবাই দেখতে হুবহু আদিয়ানের মতো। আদিয়ান মেহজাবিনের দিকে তাকিয়ে করুণভাবে হাসলো। মেহজাবিন, আমি কি আসলেই প্রথম আদ্রিয়ান, নাকি আমি কেবল 101 নম্বর ভার্সন? ঠিক সেই মুহূর্তে লেবের মেঝের নিচে একটা কাউন্ট শুরু হলো। 5, 4, 3। মায়া মরার আগে আরিয়ানকে কি বলল? মেহজাবিনের পেটের ভিতরে থাকা সেই চাইল্ড কোড কি সত্যিই বড় কোনো বিপদ? আর আদিয়ান যদি সত্যি কেবল একটি ভাষণ হয়, তবে আসল আদিয়ান কি এখন কোথায় আছে? বেঁচে আছে? ল্যাবটা কি এখন সত্যি বিস্মৃত হবে? সেক্টর 0-এর ভিতরে কাউন্টার তখন 2-1। মেহজাবিনের চোখের সামনে পৃথিবীটা দুলছে। আদিয়ান তাকে চাপড়ে ধরে ল্যাবের মেন কুলিং পাইপের ভিতর ঝাঁপ দিল। এক প্রচণ্ড বিস্মরণে পুরো সেক্টর 0 কেঁপে উঠল। আগুনের লেলিহার শিখা মায়াকে আর কামান্ডারদের নিয়ে গেল। আরিয়ান চৌধুরী কোনোমতে একটি ভেন্টিলেটর দিয়ে ছিটকে বাইরে বের হয়ে এলেন। তার হাতে মায়ার দেওয়া সেই শেষ মেমোরি চিপ। 10 ঘন্টা পর শহরে উৎকণ্ঠে একটি নির্জন কেবিন। মেহজাবিন চোখ মেলো। চারপাশটা শান্ত, কিন্তু বাতাসের গন্ধ, পোড়া বারুদের গন্ধ। আদিয়ান ওর পাশে বসে আছে। তার বাঁ হাতটা প্রায় পুরোটা পুড়ে গেছে, কিন্তু তার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। সে এক দৃষ্টিতে মেহজাবিনের পেটের দিকে তাকিয়ে আছে। মেহজাবিন তার পেটের সেই নীলাভি আলোর দিকে তাকিয়ে শিউরে উঠল। আদ্রিয়ান, বাবা যা বললেন তা কি সত্যি? আমার ভেতরে কি কোনো যন্ত্র বড় হচ্ছে? আদিয়ান মেহজাবিনের গালের উপর নিজের ভালো হাতটা রাখলো। তার স্পর্শে আছে এক অমানসিক শীতলতা। তোমার বাবা যা তৈরি করতে চেয়েছিলেন, ওটা তার প্রজেক্ট ওমেগার চূড়ান্ত পর্যায়। কিন্তু মেহজাবিন, তোমার ভিতরে যা আছে তা কোনো যন্ত্র নয়। ওটা হলো আমার আর তোমার ডিএনএর এক বিশেষ মিউটেশন। তোমার মা বাবা এটাকে অস্ত্র হিসেবে দেখেছেন, কিন্তু আমি এটাকে আমাদের মুক্তির পথ হিসেবে দেখছি। আদিয়ান মেহজাবিনের নিজের বাহু ধরে টেনে নিল। এই নির্জন কেবিনের স্তিমিত আলোয় তাদের প্রিয় মাছ আরো বেশি গাঢ়। আদিয়ান মেহজাবিনের ঠোঁটে আলতো করে চুমুখে ফিস ফিস করে বলল, আমাদের হাতে সময় খুব কম। তোমার বাবা আর আমার বাবা আজ রাতে আজ রাতে গ্লোবাল সামিট এই ফর্মুলাটি উন্মোচন করবেন। আমাদের সেখানে পৌঁছাতে হবে। গ্লোবাল সামিটেড ভেন্যু, শহরের সবচেয়ে আধুনিক টাওয়ার দ্য স্কাই। সেখানে ভিড় জমেছে পৃথিবীর সব প্রভাবশালী নেতাদের। মেহজাবিন আর আদিয়ান ছদ্মবেশের ভিতরে ঢুকলো। মেহজাবিন আজ পরেছে একটি মেরুন রঙের লং গাউন, যার নিচে লুকানো আছে আত্মধানিক অস্ত্র। আদিয়ান কালো শুটে যেন এক রাজকীয় ঘাতক। অনুষ্ঠান শুরুর আগে তারা টাওয়ারের একটি গোপন রুমে আশ্রয় নিল। সেখানে আদিয়ান মেহজাবিনকে দেওয়ালের সাথে চেপে ধরল। উত্তেজনায় পারদ তখন তুঙ্গে। মেহজাবিন, আজ যদি আমরা না ফিরি, তবে জেনে রেখো, তুমি আমার জীবনের একমাত্র সত্য ছিল। আদিয়ানের কণ্ঠে আজ অদ্ভুত রোমাঞ্চ। সে মেহজাবিনের গাউনের চেইনটা আলতো করে নিচে নামিয়ে দিল। মেহজাবিন বাধা দিল না। মৃত্যুর আগে এই কয়েকটা মুহূর্ত তারা একে অপরের শরীরে হারিয়ে যেতে চাইল। আদিয়ানের ঠোঁট মেহজাবিনের কাঁধ থেকে পিঠে সেই নগ্ন চিহ্নগুলো ভ্রমণ করতে লাগলো। তাদের মিলনাচার কোনো যান্ত্রিকতা নয়, বরং এক আদিম সম্পন্ন। হঠাৎ ঘাড়ের বড় আয়নাটা কাঁপতে শুরু করলো। আয়নার ওপাশ থেকে ভেসে এলো মেহজাবিনের বাবার কণ্ঠস্বর। দারুণ দৃশ্য। কিন্তু আদ্রিয়ান, তুমি যাকে আদর করছো সে তো মেহজাবিন নয়। ওটা মেহজাবিনের একটি বায়োক্লোন। আসল মেহজাবিন আমার ল্যাবে ডিসেকশন টেবিলে শুয়ে আছে। আদিয়ান ছিটকে সরে এলো। সে দেখলো তার সামনে থাকা মেহজাবিনের শরীরটা ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে। এটি একটি উচ্চমানের হলগ্রাফ প্রজেকশন। তার মানে সে এতক্ষণ একটি মায়ের সাথে রোমান্স করছিল। আসল মেহজাবিন তখন টাওয়ারের বেসমেন্ট
তার মা রেহানা পারভিনের সামনে বন্দি। রেহানা তার পেটের সেই নীলাভি ভ্রমটি বের করার জন্য লেজার ছুরি হাতে নিয়েছে। আদিয়ান পাগলের মতো বেসমেন্টের দিকে দৌড় দিল। পথে তার সামনে দাঁড়ালেন আরিয়ান চৌধুরী। আরিয়ানের চোখে খুনের নেশা। আদ্রিয়ান মায়া মারা গেছে তোমার কারণে। আজ তোমাকে আমি জাহান্নামে পাঠাবো। আদিয়ান আরিয়ানের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আরিয়ান, মায়া মরেনি। ও মায়ার দেওয়া চিপটা দেখো, ওতে লেখা আছে মায়া নিজেই এই প্রজেক্টের আসল মাথা ছিল। ও তোমাকে ব্যবহার করেছে। আরিয়ান থমকে গেলেন। তিনি দ্রুত চিপটি নিচের কানে ফোনে লাগালেন। ফোনে মায়ার একটি ভিডিও বার্তা চালু হলো। মায়া হাসছে। সরি আরিয়ান, আমি রেহানা পারভিনের বড় মেয়ে। আদ্রিয়ান আর মেহজাবিনকে লড়িয়ে দেওয়াটাই ছিল আমার মিশন। আরিয়ান স্তব্ধ হয়ে বলেন। আদিয়ান তাকে ফেলে রেখে বেসমেন্টে ঢুকে পড়ল। সেখানে সে দেখল রেহানা পারভিন মেহজাবিনের উপর রেজা ছুরি চালাতে যাচ্ছে। আদিয়ান কোনো কথা না বলে নিজের হাতে সেই খোদাই করা আংটিটা রেহানার দিকে ছুঁড়ে মারল। আংটিটি আসলে একটি মিনি গ্রেনেড। ধায় বিস্ফোরণে রেহানা ছিটকে পড়লেন। আদিয়ান মেহজাবিনকে মুক্ত করল। মেহজাবিন আদিয়ানকে জড়িয়ে ধরল, কিন্তু তার চোখ এখন টকটকে লাল। দেরি হয়ে গেছে। ওরা আমার ভেতরের ভাইরাস এক্স ঢুকিয়ে দিয়েছে। আমি এখন সবাইকে মেরে ফেলবো। মেহজাবিন নিজের বাবাকে সামনে পেয়ে তার গলা চেপে ধরল। আশরাফ সাহেব হাঁপাচ্ছেন। মেহজাবিন, আমি তোর বাবা। তুমি একজন কিলার। মেহজাবিন তার বাবাকে দেয়ালের সাথে আছাড় মারল। আদিয়ান মেহজাবিনকে থামাতে চাইল, কিন্তু মেহজাবিনের শক্তি এখন নিয়ন্ত্রণের বাইরে। সে আদিয়ানকে আক্রমণ করে বসত। শহরের আকাশে সূর্য উঠেছে, কিন্তু টাওয়ারের ভেতরে এখনো অন্ধকার। মেহজাবিন আদিয়ানকে মেঝেতে ফেলে তার বুকে ছুরি বসাতে যাচ্ছে। আদিয়ান কোনো প্রতিরোধ করল না। সে মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে হাসত। মারো আমাকে নীলপদ্ম। আমার রক্তে যদি তোমার ভিতরের ভাইরাস শান্ত হয়, তবে আমি খুশি। আদিয়ান এই নিঃস্বার্থ ভালোবাসে মেহজাবিনের মস্তিষ্ক যে যান্ত্রিক লোভটা ভেঙে দিল। মেহজাবিনের চোখ থেকে নীল জল গড়িয়ে পড়ল। সে ছুরিটা ফেলে দিয়ে আদিয়ানের বুকে মাথা রাখলো। তাদের দুজনের শরীরের নোনা চিপগুলো একসাথে রিয়েক্ট করে এক বিশাল ম্যাগনেটেড পালস তৈরি করলো। সেই পালসে টাওয়ারের সব সার্ভার, সব ভাইরাস আর সব প্রজেক্ট ফাইল চিরতরে মুছে গেল। রেহানা পারভিন আর আশরাফ সাহেব পুলিশের হাতে ধরা পড়লেন। মায়া নিখোঁজ হয়ে গেল। হয়তো সে অন্য কোনো দেশে নতুন কোনো প্রজেক্ট শুরু করেছে। 1 বছর পর সমুদ্রের পাড়ে একটি নির্জন কুটিরে মেহজাবিন বসে আছে। তার কোলে একটি ফুটফুটে শিশু। শিশুটির চোখ দুটো আদিয়ানের মতো ধূসর, কিন্তু হাসলে মেহজাবিনের মতো টল পড়ে। আদিয়ান পিছন থেকে এসে মেহজাবিনকে জড়িয়ে ধরল। আদিয়ান এখন আর সাইকো কিলার নয়। তার হাতে সেই আংটিটি সেই সমুদ্রে ফেলে দিয়েছে। সে এখন সাধারণ একজন মানুষ। মেহজাবিন আদিয়ানের কাঁধে মাথা রেখে বলল, সব কি শেষ হয়েছে আদ্রিয়ান? আদিয়ান আকাশের দিকে তাকিয়ে বলল, সব শেষ হয়েছে মেহজাবিন, শুধু আমাদের গল্পটা শুরু হলো। হঠাৎ শিশুটি খিলখিল করে হেসে উঠল। মেহজাবিন দেখল শিশুটির হাতের তালুতে একটি ছোট্ট নীল পদ্মের মতো জন্মচিহ্ন ফুটে উঠেছে। শিশুটি আদিয়ানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। আদিয়ান মেহজাবিনের কানে ফিসফিস করে বলল, ও কিন্তু সাধারণ কোনো বাচ্চা নয় মেহজাবিন, ও আমাদের ভালোবাসার সেই সোর্স কোড। দূর পাহাড়ের উপর থেকে কেউ একজন দূরবীন দিয়ে তাদের দেখছে। লোকটির পরনে পুলিশের ইউনিফর্ম, কিন্তু তার হাতে মায়ের সেই পুরনো স্পার্ক। সে বিড়বিড় করে বলল, গেম ইজ নট ওভার ইয়েট। শিশুটি কেবল একটি প্রাণের সঞ্চয় নয়, বরং আদিয়ান ও মেহজাবিনের সমস্ত অন্ধকার অতীত এক উজ্জ্বল ও রহস্যময় উত্তরসূরি। সমুদ্রের লোনা বাতাস মেহজাবিনের চুলে খেলা করছে। আদিয়ান শিশুটিকে কোল থেকে নিয়ে উঁচুতে তুলে ধরল। ঠিক সেই মুহূর্তে সূর্যের প্রথম কিরণ শিশুটির চোখের উপর পড়ল। মেহজাবিন লক্ষ্য করলে সাধারণ শিশুদের মতো শিশুটি আলোর তীব্রতায় চোখ বন্ধ করল না, বরং তার ধূসর মণি দুটো সূর্যের আলোর সাথে সাথে মিলে টকটকে সোনালি হয়ে উঠল। শিশুটির হাতের তালুতে থাকায় সেই নীল পদ্মের জন্মচিহ্ন হঠাৎ উজ্জ্বল হয়ে ধূপ ধূপ করতে শুরু করলো, যেন সেটি একটি জীবন্ত হৃৎপিণ্ড। আদিয়ান বুঝতে পারল তাদের শরীরে থাকা সেই উন্নত নোনা প্রযুক্ত এবং রোজ ভাইরাস শিশুটির ডিএনএতে মিশে গিয়ে এক বিবর্তিত সত্তার জন্ম দিয়েছে। শিশুটি যখন সমুদ্রের দিকে তাকায়, তখন জলের নিচে থাকা সব যান্ত্রিক সিগন্যাল সে অনুভব করতে পারল। দূরে থাকা কোনো এক সাবমেরিনের কোড সে অবলীলায় তার মস্তিষ্কে ডিকোড করে ফেলল। সে যান্ত্রিক জগতে স্পর্শ না করে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আদিয়ানের হাতে সেই পুরনো পড়ে যাওয়া
ক্ষতটির ওপর যখন শিশুটি তার ছোট্ট হাত রাখলো, মেহজাবিন অবাক হয়ে দেখলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই ক্ষত স্থানটি মসৃণ হয়ে গেল। ওর রক্তে থাকা ওমেগা সেলগুলো এখন মরণকে জয় করার শক্তি রাখে। শিশুটি কথা বলতে শিখেনি এখনো, কিন্তু সে আদিয়ান আর মেহজাবিনের মনে কি চলছে তা সরাসরি বুঝতে পারে। মেহজাবিন অনুভব করলো তার মনের ভিতর একটি ছোট্ট কণ্ঠস্বর বলছে, মা, ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। আদিয়ান সমুদ্রের বিশালতার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানে এই শিশুটির ভবিষ্যতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ অথবা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হতে পারে। রেহানা, পারভিন বা মায়ের মতো মানুষরা যদি জানতে পারে এই প্রজেক্ট আলফা বেঁচে আছে, তবে তারা আবার ফিরে আসবে। আদিয়ান মেহজাবিনের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ও কেবল আমাদের সন্তান নয় মেহজাবিন, ও হলো এই যান্ত্রিক পৃথিবীর শেষ মানবিক বিপ্লব। ওর শক্তি যেন কোনোদিন ঘৃণা বা খুনের কাজে না লাগে, সেটাই হবে আমাদের জীবনের পরবর্তী মিশন। মেহজাবিন শিশুটিকে হাবাই করে নিল। শিশুটি আকাশের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। তার সাথে সাথে এক ঝাঁক গাংচিল অদ্ভুত এক শৃঙ্খলায় তাদের মাথার উপর বৃত্তাকারে উঠতে শুরু করলো। প্রকৃতির প্রতিটা উপাদানের উপর শিশুটির এক অলৌকিক আধিপত্য যেন নিঃশব্দে ঘোষণা করলো, শিকারের যুগ শেষ, এবার শুরু হলো এক নতুন সম্রাটের রাজত্ব। দূরে দাঁড়িয়ে থাকা সেই পুলিশ কর্মকর্তাটি তার দূরবীন নামিয়ে নিলেন। তার পকেটের ট্রান্সমিটারটি জ্বলে উঠল। অপর পাশ থেকে মায়ের শীতল কণ্ঠ ভেসে আসলো, গাড়ি স্টার্ট দাও, ওমেগার সূর্যোদয় হয়ে গেছে। শহর থেকে 1000 মাইল দূরে আইসল্যান্ডের এই নির্জন বরফে ঢাকা প্রাসাদে নীল তার নতুন সাম্রাজ্য গড়েছে। সেখানে বাইরের জগতে কোনো প্রবেশধারী নেই। সারা এখন নীলকে তার স্বামী হিসেবেই চেনে। নীল তার মেমোরি হ্যাকিং দক্ষতার মাধ্যমে সারার মস্তিষ্ক থেকে আদিয়ান, মেহজাবিন এবং তাদের সাথে কাটানো মস্তিষ্ক বিষাক্ত স্মৃতি মুছে ফেলেছে। সারা এখন শান্ত স্বভাবের নারী। সে জানে সে নীলের স্ত্রী এবং তারা এখানে একান্তে বসবাস করেছে। নীল তাকে অন্তত বিলাসিতা আগলে রেখেছে, কিন্তু সারার ঘরের প্রতিটি আয়নায় নীল সরিয়ে ফেলেছে, যাতে সারা কোনোদিনও নিজের চোখের গভীরে তাকিয়ে হারিয়ে যাওয়া সেই ঈষৎ সারাকে খুঁজে না পায়। নীল যখন রাতে সারাকে জড়িয়ে ধরে, তখন সারার মনে হয় এই স্পর্শ খুব চেনা, কিন্তু কেন চেনা সেটা সে মনে করতে পারে না। নীল সারার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলে, তুমি শুধু আমার সারা, অন্য কারো ছায়ারাও আজ তোমার বোপন নেই। এভাবেই একটি সাজানো মিথ্যা আর জোর করে চাপিয়ে দেওয়া ভালোবাসা সংসারে সারা বন্দী হয়ে রইল চিরতরে। অন্যদিকে মেহজাবিন আর আদিয়ান সেই শান্ত কুটিরে তখন এক অলৌকিক কাণ্ড ঘটেছে। মেহজাবিনের 1 বছর বয়সী সন্তানটি যখন সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, তখন সমুদ্রের ঢেউগুলো যেন তার পায়ের কাছে এসে ছুঁয়ে যায়। সেদিন বিকালে মেহজাবিন দেখল শিশুটি মেঝেতে বসে একটি খেলনা দিয়ে খেলছে। হঠাৎ শিশুটি তার ছোট্ট আঙুল দিয়ে বাতাসে একটি বৃত্ত আঁকলো। সাথে সাথে ঘরের সব ইলেকট্রনিক যন্ত্র, ফোন, ল্যাপটপ, এমনকি দেয়াল ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। মেহজাবিন আতঙ্কিত হয়ে আদিয়ানকে ডাকলো। আদিয়ান এসে দেখলো শিশুটির শরীরের শিরা উপশিরাগুল দিয়ে নীল রঙের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। শিশুটি আদিয়ানের দিকে তাকিয়ে অদ্ভুত এক ভাষায় কথা বলে উঠল, যা কোনো মানুষের ভাষা নয়। এটি বাইনারি কোড আর মানুষের শব্দের এক অদ্ভুত সংমিশ্রণ। আদ্রিয়ান, ও কি বলছে? মেহজাবিন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো। আদিয়ান শিশুটির চোখের গভীরে তাকালো। সেখানে যে দেখতে পেল হাজার হাজার বছরের ভেটা এবং ভবিষ্যতের ধ্বংসশীলার প্রতিচ্ছবি। আদিয়ান অনুভব করলো এই শিশুটি কেবল আদিয়ান আর মেহজাবিনের সন্তান নয়, সে আসলে প্রজেক্ট ওমেগা আর ভাইরাস এক্সের মাধ্যমে জন্ম নেওয়া পৃথিবীর অংশ। শিশুটির হাতের নীলপদ্ম চিহ্নটি থেকে একটি হলোগ্রাম বিচ্ছুরিত হলো। দূরে আকাশের প্রান্তে একটি ধূমকেতু দেখা গেল। আদিয়ান মেহজাবিনকে জড়িয়ে ধরে বলল, আমরা হয়তো শয়তানকে পরাজিত করেছি মেহজাবিন, কিন্তু আমরা তার চেয়েও ভয়ঙ্কর কিছুকে পৃথিবীতে আমন্ত্রণ জানিয়েছি। শিশুটির ঠোঁটের কোণে ফুটে উঠল আদিয়ানের সেই চেনা সাইকোপ্যাথিক হাসি। সে তার ছোট্ট হাতটি মুঠিবদ্ধ করল। তার সাথে সাথে পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ
কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।